বছরের একটি ছেলে একদল এক্সিকিউটিভে ভরা ঘরে ঢুকল এবং দৃঢ়ভাবে সেই কোটিপতি নেতাকে বলল, আমি আপনার নতুন বস অবজ্ঞা এবং এটা যে নিছকি এক ঠাট্টা। এই পরম নিশ্চিন্ততায় ঘরটা হাসিতে ফেটে পড়ল। কিন্তু সবকিছু পাল্টে গেল যখন ছেলেটি প্রতিষ্ঠাতার লেখা সরকারি চিঠিটা দেখাল, আর সেই কোটিপতি অনুভব করল তার রক্ত জমে যাচ্ছে যখন সে বুঝতে পারল যে তার প্রতিটি উদ্ধত ভঙ্গি লক্ষ্য করা হয়েছে এবং নথিভুক্ত করা হয়েছে। এবং কয়েক মিনিটের মধ্যেই সেই নীরব ঘরটি এমন এক পরিবর্তনের সাক্ষী থাকল যা অপমানকে শক্তিতে রূপান্তরিত করল এবং প্রকাশ করে দিল যে সত্যিই কার সেখানে থাকার যোগ্যতা আছে। বোর্ডের ঘরের ধোঁয়াটে কাচের দরজাটা একটা হালকা শব্দ করে খুলে গেল, যা এক বিশেষ সাধারণ সবার জন্য অপেক্ষারত এক্সিকিউটিভদের উত্তেজিত কথোপকথনে বাধা দিল। রোহান চৌধুরী ২ পদক্ষেপে ভেতরে ঢুকল, তার জিন স্নিকার্সগুলো আমদানিকৃত হালকা বাদামি কার্পেটের উপর হালকা ছাপ ফেলছিল। তার জিন্সের প্যান্টটা হাঁটুর কাছে দৃশ্যত বিবর্ণ হয়ে গেছে এবং সাদা সুতির সাধারণ টি শার্টটা ঘরে ছেয়ে থাকা ইতালীয় স্যুটের সঙ্গে এক তীব্র বৈপরীত্য তৈরি করছিল। পার্ক স্ট্রিটের সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক ভবনের ২৩ তলার সেই ঘরে এয়ার কন্ডিশনার তাপমাত্রা নিখুঁতভাবে বজায় রেখেছিল। চৌড়া জানালার মধ্যে দিয়ে মহানগরী সব দিকে বিস্তৃত ছিল, কলকাতার ধূসর আকাশের নিচে কংক্রিট আর কাচের এক সমুদ্র। রোহান নিজের উপর ১৫ জোড়া চোখের ভার অনুভব করল, যারা তার চেহারার প্রতিটি খুঁটিনাটি বিস্ময় এবং অস্বস্তির মিশ্রণে জরিপ করছিল। মিহির তালুকদার পালিশ করা মেহগনি টেবিলের মাথায় বসেছিলেন, তার নিখুঁত ভঙ্গিটি ছিল এক অনবদ্য কাঠের ধূসর চারকোল স্যুটে আরও উজ্জ্বল। তার বা কবজির রোলেক্স ডেটোনা ঘড়িটি ক্রিস্টালের ঝাড়বাতির নরম আলো প্রতিফলিত করছিল এবং তার আঙুলগুলো অধৈর্যভাবে তার সামনের আসল চামড়ার ফোল্ডারের উপর তাল ঠুকছিল। ৪৩ বছর বয়সে মিহির টেক ভিশন এন্টারপ্রাইজের অপারেশনাল ডান হাত হিসেবে এক শক্ত খ্যাতি তৈরি করেছিলেন, যা ২০ বছর আগে আশুতোষ মুখার্জি দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রযুক্তি ও ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থা। রোহান টেবিল থেকে কয়েক মিটার দূরে থামল, তার কাঁধের একপাশে ঝোলানো ছিল পুরনো ব্যাকপ্যাক। সে গভীরভাবে শ্বাস নিল, হৃৎস্পন্দন দ্রুত হতে অনুভব করল, কিন্তু তার দৃষ্টি স্থির এবং সরাসরি রাখল। সবাইকে সে এমন এক স্বরে বলল যা তার ইচ্ছার চেয়েও জোরে শোনাল, আমি এই কোম্পানির নতুন মালিক। এর পরের নীরবতা মাত্র ৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল, কিন্তু মনে হল যেন অনন্তকাল। তারপর যেন কেউ একটা বোতাম টিপে দিয়েছে, ঘরটা অট্টহাসিতে ফেটে পড়ল। এটা কোনো সংযত বা অস্বস্তিকর হাসি ছিল না, বরং খোলা, অনিয়ন্ত্রিত অট্টহাসি, যা অভিজাত কাঠের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। রাজেশ বর্মন, মিহিরের ডান দিকের চেয়ারে বসা ফিনান্সিয়াল ডিরেক্টর, হাসতে হাসতে পেটে হাত দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল এবং তাকে তার কোটের পকেটের রেশমি রুমাল দিয়ে সোনার ফ্রেমের চশমাটা পরিষ্কার করতে হল। হে ভগবান, হাসির ফাঁকে হাঁপাতে হাঁপাতে বললেন তিনি, এটা কি কোনো প্র্যাঙ্ক? এখানে কি কোনো লুকানো ক্যামেরা আছে? মিহির ধীরে ধীরে তার রাষ্ট্রপতির মতো চামড়ার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার চোখ রোহানকে উপর থেকে নিচে পর্যন্ত এমন এক দৃষ্টিতে দেখছিল যাতে মজা আর অবজ্ঞার মিশ্রণ ছিল। তিনি হিসেবি পদক্ষেপে টেবিলের চারপাশে হাঁটলেন, তার নিখুঁতভাবে পালিশ করা ইংরেজি জুতো মেঝের উপর এক ছন্দমা শব্দ করছিল। যখন তিনি রোহানের কাছে পৌঁছলেন, তখন তিনি বুকের উপর হাত ভাঁজ করে মাথাটা সামান্য কাত করলেন, যেন তিনি জাদুঘরে কোনো অদ্ভুত জিনিস দেখছেন। শোনো ছেলে, তিনি এমন এক হাসির সাথে বললেন যা তার চোখে পৌঁছায়নি, তুমি কি পথ হারিয়েছ? সাউথ সিটি মল এখান থেকে কয়েক কিলোমিটার দূরে। অথবা হয়তো তুমি হিউম্যান রিসোর্স বিভাগ খুঁজছ। তারা ১২ তলায় আছে, তারা তোমাকে তরুণদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম খুঁজে পেতে সাহায্য করতে পারে। ঘরে আরও হাসির রোল উঠল। রোহান সোজা হয়ে দাঁড়িয়ে রইল, তার আঙুলগুলো ব্যাকপ্যাকের স্ট্র্যাপ আলতো করে চেপে ধরেছিল। সে অনুভব করতে পারছিল তার ঘাট বেয়ে গরম ভাব উঠে আসছে, কিন্তু সেটা লজ্জার জন্য নয়, সেটা ছিল অন্য কিছু, দৃঢ়সংকল্প এবং অপ্রয়োজনীয় নিষ্ঠুরতার প্রতি অস্বস্তির এক মিশ্রণ। রাজেশ মিহিরের পাশে এসে দাঁড়াল, একজন বিশ্বস্ত সেনাপতির মতো। দেখুন মিহিরদা, ওর সাহস আছে এই পোশাকে এখানে ঢোকার। সে রোহানের স্নিকার্সের দিকে এক অতিরঞ্জিত ভঙ্গিতে দেখিয়ে বলল, আমি বাজি ধরে বলতে পারি, ও প্রেফারেন্সিয়াল শেয়ার আর অর্ডিনারি শেয়ারের পার্থক্য জানে না। নিশ্চয়ই টিভিতে কোনো বিস্ময়কর উত্তরাধিকারীর গল্প দেখেছে আর ভেবেছে ও তাদের একজন হওয়ার ভান করতে পারে। ঘরের পেছন থেকে আরেকজন এক্সিকিউটিভ মন্তব্য করল, যা নতুন হাসির ঢেউ তুলল। টেবিলের অন্য প্রান্তে, ফোল্ডারের স্তূপের আড়ালে আংশিকভাবে লুকিয়ে, জুই দাস ক্রমবর্ধমান অস্বস্তির সাথে দৃশ্যটি দেখছিল। ২৮ বছর বয়সে সে টেক ভিশনে ৪ বছর ধরে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করছিল, সবসময় এক বিচক্ষণ এবং দক্ষ ভঙ্গি বজায় রেখে। তার আঙুলগুলো তার ধরা কলমটিকে চেপে ধরেছিল এবং সে নিচে ঠোঁট কামড়ে ধরেছিল,
ছেলেটির সাথে করা ব্যবহারে স্পষ্টতই বিরক্ত ছিল। মিহির ধীরে ধীরে রোহানকে প্রদক্ষিণ করল, যেন এক শিকারী তার শিকারকে জরিপ করছে। দাঁড়াও, আমি অনুমান করি, ছেলে, তুমি ইন্টারনেটে কোনো তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণামূলক গল্প পড়েছ আর ভেবেছ তুমি এখানে এসে ব্যবসায়ী খেলতে পারো। নাকি কেউ তোমাকে বাজে রসিকতা করে এখানে পাঠিয়েছে? রোহান মিহিরের গতিবিধির সাথে তাল মিলিয়ে ঘুরল, তাকে সবসময় তার দৃষ্টির মধ্যে রেখে। তার কণ্ঠস্বর শান্ত, প্রায় মৃদু শোনাল, যা চারপাশের উত্তেজনার সাথে বৈপরীত্য তৈরি করল। আমি এখানে এসেছি কারণ আমার উপস্থিত সকলকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর আছে। যদি আপনারা আমাকে ব্যাখ্যা করার জন্য কয়েক মিনিট সময় দেন। কয়েক মিনিট? রাজেশ এক শুকনো হাসি হাসল। ছেলে, এখানে আমাদের প্রত্যেকটা মিনিটের মূল্য সম্ভবত তুমি এক মাসে যা আয় করো তার চেয়েও বেশি। যাই হোক, তোমার বাবা মা কত আয় করেন? তারা কি জানে তুমি এখানে এসে এমন কিছু হওয়ার ভান করছ যা তুমি নও? জুই আর চুপ করে থাকতে পারল না। তার কণ্ঠস্বর দ্বিধাগ্রস্তভাবে বেরিয়ে এল, কিন্তু শোনার মতো যথেষ্ট দ্বিধ ছিল। মাফ করবেন, কিন্তু আমার মনে হয় আমাদের অন্তত ওর কথাটা শোনো উচিত। একবার সুযোগ দিতে কোনো ক্ষতি নেই। মিহির তার দিকে এক অতিরঞ্জিত বিস্ময়ের ভঙ্গিতে ঘুরল, যেন সে ভুলেই গিয়েছিল যে সে ওখানে আছে। আহ, জুই সবসময় এত সরল আর দয়ালু। এই জন্যই তুমি 4 বছর পরেও সহকারী হয়ে আছো, যেখানে যারা বোঝে বাস্তব দুনিয়া কিভাবে চলে তারা নেতৃত্বের পদে বসে আছে। মন্তব্যটি জুইকে চড়ের মতো আঘাত করল, এবং সে অনুভব করল তার গাল দুটো লাল হয়ে গেছে। সে তার সামনের ফোল্ডারগুলোর দিকে দৃষ্টি নামাল, উত্তর না দেওয়ার জন্য জিভ কামড়ে ধরল। রোহান এই অতিরিক্ত অপমান লক্ষ্য করল এবং রাগের মতো কিছু একটা অনুভব করল, কিন্তু সংযম বজায় রাখল। মিহির রোহানের দিকে আবার মনোযোগ দিল, এখন তার অভিব্যক্তি আরও গম্ভীর, প্রায় পিতিসুলভ। দেখো ছেলে, আমি তোমাকে একটা বিনামূল্যের পরামর্শ দিচ্ছি, কারণ তোমার স্পষ্টতই নির্দেশনার প্রয়োজন আছে। ব্যবসার জগৎ কোনো রূপকথার গল্প নয়। এটা হঠাৎ করে এসে কিছু একটার মালিক বলে ঘোষণা করার বিষয় নয়। এটা বছরের পর বছর কঠোর পরিশ্রম, শিক্ষা, যোগাযোগ, অভিজ্ঞতার বিষয়। তুমি সম্ভবত একটা ব্যালেন্স শিট কি জিনিস তাও জানো না। আমি জানি সম্মান কি জিনিস, রোহান উত্তর দিল, তার কণ্ঠে এমন এক দ্বিধাতা ছিল যা কিছু এক্সিকিউটিভকে হাসা থামিয়ে দিল। এবং আমি চিনতে পারি যখন কাউকে শুধু তার চেহারার ভিত্তিতে অন্যায়ভাবে ব্যবহার করা হয়। ওহ, এখন দার্শনিক হয়ে গেল, রাজেশ বিদ্রূপ করল। এরপর কি আমাদের ব্যবসায়িক নীতিশাস্ত্রের উপর বক্তৃতা দেবে? তোমার এই বিশাল অভিজ্ঞতা নিয়ে কি 14 বছরের জীবন? আমার বয়স 14 বছর, হ্যাঁ, রোহান নিশ্চিত করল, এবং এই 14 বছরে আমি এমন কিছু শিখেছি যা মনে হচ্ছে এখানকার কিছু প্রাপ্তবয়স্ক শেখেননি। যে একজন মানুষের মর্যাদা তার পোশাক বা তার ঘড়ির মূল্যে থাকে না, এর পরের নীরবতা আগেরটির থেকে ভিন্ন ছিল। রোহানের কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা বেশ কিছু এক্সিকিউটিভকে অস্বস্তিকরভাবে একে অপরের দিকে তাকাতে বাধ্য করল। মিহির অবশ্য আরও বেশি তাচ্ছিলের সাথে হাসল। সুন্দর বক্তৃতা, ছেলে, খুব অনুপ্রেরণামূলক। এখন আমি নিরাপত্তা রক্ষীকে ডেকে তোমাকে বাইরে যাওয়ার পথ দেখানোর আগে কেন আমাদের বলছ না সত্যি কি তোমাকে এখানে নিয়ে এসেছে? বন্ধুদের সাথে বাজি হেরেছ? ইউটিউবের জন্য কোনো চ্যালেঞ্জ করছ? রোহান গভীরভাবে শ্বাস নিল, এরপর যা আসতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করল। তার হাত জিন্সের পেছনের পকেটে গেল, এবং সে হলদে খামটা অনুভব করল যা সকাল থেকে সেখানে রাখা ছিল। আঙুলগুলো সামান্য কুচকানো কাগজটা স্পর্শ করল, এবং এক মুহূর্তের জন্য সে দ্বিধা করল। তার একটা অংশ চাইছিল সেই ঘর থেকে, সেই অহংকার আর অবজ্ঞার শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বেরিয়ে যেতে। কিন্তু অন্য অংশ, যে অংশটা তাকে সেখানে নিয়ে এসেছিল, যে অংশটা তার ওপর রাখা বিশ্বাসের সম্মান রক্ষার দায়িত্ব বহন করছিল, তাকে দৃঢ় রাখল। চালিয়ে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, রোহান বলল, সরাসরি মিহিরের দিকে তাকিয়ে। আপনারা কি এই কোম্পানির প্রতিষ্ঠাতা আশুতোষ মুখার্জিকে ব্যক্তিগতভাবে চিনতেন? পরিবেশের পরিবর্তনটা সূক্ষ্ম কিন্তু লক্ষণীয় ছিল। কিছু এক্সিকিউটিভ হাসা বন্ধ করে দিল। মিহিরের কপালে হালকা ভাঁজ পড়ল, তার ভঙ্গিটা একটু বেশি কঠিন হয়ে গেল। অবশ্যই আমরা শ্রী মুখার্জিকে চিনতাম, মিহির এমন এক স্বরে উত্তর দিল যাতে অধৈর্যতার ছোঁয়া ছিল। অথবা বলা ভালো, চিনতাম। তিনি 3 মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন, যেমনটা সবাই জানে। এটা কোম্পানির জন্য এবং আমাদের সকলের জন্য এক বিরাট ক্ষতি ছিল যারা বছরের পর বছর ধরে তার সাথে সরাসরি কাজ করেছি। আর আপনারা জানেন তিনি তার জীবনের শেষ কয়েক মাস কোথায় ছিলেন? রোহান জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর সেই শান্ত সুর বজায় রাখল যা উপস্থিতদের অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল।
রাজেশ এক বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেল। দেখো ছেলে, আমি জানি না তুমি এখানে কি খেলা খেলার চেষ্টা করছ, কিন্তু এটা বিরক্তিকর হতে শুরু করেছে। শ্রী মুখার্জি চিকিৎসাধীন ছিলেন, যেমনটা সর্বজনবিদিত। এখন সত্যি বলছি, এটা বড় সমস্যা হওয়ার আগে তোমার চলে যাওয়া উচিত। রোহান নডল না। 3 মাস আগে সে শুরু করল। তার কণ্ঠস্বর শক্তি অর্জন করছিল। এক ভদ্রলোক রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে। তিনি ফুটপাথে পড়ে গিয়েছিলেন, ফ্যাকাশে, ঠান্ডা ঘামে ভেজা, স্পষ্টতই গুরুতর অবস্থায়। সেখানে ডজন ডজন লোক পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু প্রায় সবাই শুধু পাশ কাটিয়ে একবার করে তাকিয়ে চলে যাচ্ছিল। তুমি এটা দিয়ে কি বোঝাতে চাইছ? মিহির জিজ্ঞেস করল, কিন্তু তার স্বরে এখন অন্য কিছু ছিল, এক অনিশ্চয়তার ছোঁয়া। আমি স্কুল থেকে ফিরছিলাম, রোহান বলে চলল। আমি ভদ্রলোককে পড়ে থাকতে দেখে দাঁড়ালাম। দুবার ভাবিনি। আমি সাহায্য চাইলাম, অ্যাম্বুলেন্স ডাকলাম, সাহায্য না আসা পর্যন্ত তার সাথে থাকলাম। তারপর তাকে হাসপাতাল পর্যন্ত সঙ্গ দিলাম। ঘরটা এখন সম্পূর্ণ নীরব। জুই মাথা তুলেছিল, তার চোখ রোহানের দিকে ক্রমবর্ধমান বোঝার এক অভিব্যক্তি নিয়ে স্থির ছিল। বেশ কিছু এক্সিকিউটিভ বিভ্রান্ত দৃষ্টি বিনিময় করছিল, বোঝার চেষ্টা করছিল এই গল্পটা কোথায় নিয়ে যাবে। সেই মানুষটি, রোহান বলে চলল, ঘরের চারপাশে তাকিয়ে, উপস্থিত প্রত্যেক ব্যক্তির চোখের দিকে তাকিয়ে, সেই মানুষটি যিনি সেখানে অসহায় অবস্থায় পড়েছিলেন, সাহায্যের প্রয়োজন ছিল, তিনি ছিলেন আশুতোষ মুখার্জি। শব্দগুলোর প্রভাব ছিল তাৎক্ষণিক। মিহির অনিচ্ছাকৃতভাবে এক পা পিছিয়ে গেল, তার শ্রেষ্ঠত্বের অভিব্যক্তি চাপের মধ্যে পাতলা চীনামাটির মতো ফাটতে শুরু করল। রাজেশ মুখ খুল, কিন্তু কোনো শব্দ বেরোল না। অন্তত 5 জন এক্সিকিউটিভ তাদের চেয়ারে সোজা হয়ে বসল। মুহূর্তকাল আগের শিথিল ভঙ্গি এক স্পষ্ট উত্তেজনার দ্বারা প্রতিস্থাপিত হল। তুমি মিথ্যে বলছ। মিহিরের কণ্ঠস্বর চাপা, প্রায় রুদ্ধ হয়ে বেরিয়ে এল। শ্রী মুখার্জি এই ব্যাপারে কিছুই বলেননি। কিছুই না। আর বিশ্বাস করুন, আমি তার শেষ মাসগুলোতে তার সাথে নিয়মিত যোগাযোগে ছিলাম। রোহান তার স্থির দৃষ্টি বজায় রাখল, কোনো ভীতি প্রদর্শন না করে। তিনি কেন বলবেন? সেই বিকেলে আমি শুধু একটা ছেলে ছিলাম যে কোনো ভদ্র মানুষের যা করা উচিত তাই করেছিল। আমি একজন অভাবী মানুষকে সাহায্য করেছিলাম। আমি বিনিময়ে কিছু চাইনি, কোনো পুরস্কারের আশায় আমার ফোন নম্বর দিইনি। আমি শুধু সাহায্য করে নিজের পথে চলে গিয়েছিলাম। জুই এখন সম্পূর্ণ মগ্ন ছিল, তার হাতগুলো টেবিলের উপর ভাঁজ করা, চোখ দুটো আশা আর অবিশ্বাসের মিশ্রণে জ্বলজ্বল করছিল। রোহান বুঝতে পারল যে সেই একমাত্র ব্যক্তি সেই ঘরে যে জেনিয়েনলি তাকে বিশ্বাস করতে চাইছিল, যে সংশয় বা ক্রমবর্ধমান আতঙ্কের বাইরে কিছু প্রদর্শন করছিল। তাহলে তুমি এখন এখানে কি করে? রাজেশ প্রশ্ন করল, তার কণ্ঠস্বরে এক প্রতিরক্ষামূলক সুর। যদি তুমি শুধু নিজের পথে চলে গিয়ে থাকো, তাহলে এই পুরো গল্পটা কিভাবে যুক্ত হচ্ছে? এর কোনো মানেই হয় না। রোহান টেবিলের দিকে কয়েক পা এগিয়ে গেল, তার উপস্থিতি তার কিশোর সুলভ উচ্চতা সত্ত্বেও বাড়তে লাগল। ঘটনার 2 দিন পর আমি আবার স্কুল থেকে ফিরছিলাম, একই জায়গা দিয়ে যাচ্ছিলাম। একজন ড্রাইভার আমার পাশে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, আমি কি সেই ছেলে যে সেই ফুটপাথে একজন ভদ্রলোককে সাহায্য করেছিল? আমি কিছুটা অবাক হয়ে হ্যাঁ বললাম। ড্রাইভার তখন আমাকে একটা কার্ড দিয়ে বলল যে সেই ভদ্রলোক ব্যক্তিগতভাবে আমাকে ধন্যবাদ জানাতে চান, যদি আমার সময় থাকে। আর তুমি গিয়েছিলে? ঘরের পেছন থেকে একজন বয়স্ক এক্সিকিউটিভ, ধূসর চুলের এক ভদ্রলোক যার নাম অনিমেষ রায়, অপারেশনস ডিরেক্টর, বিটবিট করে বললেন। অবশ্যই গিয়েছিলে। আমি দ্বিধা করেছিলাম, রোহান স্বীকার করল। আমি জানতাম না এটা নিরাপদ কিনা, সত্যি কিনা। কিন্তু কিছু একটা আমাকে যেতে বলছিল। হয়তো কৌতূহল, হয়তো অন্তরের ডাক। আমি কার্ডের নম্বরে ফোন করলাম, আর একজন খুব ভদ্র সচিব নিশ্চিত করলেন যে শ্রী আশুতোষ মুখার্জি সত্যিই আমার সাথে দেখা করতে চান। আমরা পরের দিনের জন্য সময় ঠিক করলাম। বিবিডি বাগ এলাকার একটি ক্যাফেতে। মিহির এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার হাতগুলো মেহগনি টেবিলের ধার চেপে ধরেছিল। তার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল, টুকরোগুলো মেলানোর চেষ্টা করছিল, গল্পের মধ্যে কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করছিল, দেরি হয়ে যাওয়ার আগে এটিকে অসম্মানিত করার কোনো উপায় খুঁজছিল। কিন্তু রোহানের কথা বলার ধরন, নির্দিষ্ট বিবরণের প্রাচুর্য, তার চোখের আন্তরিকতা, সবকিছুকে ভয়ঙ্করভাবে বিশ্বাসযোগ্য করে তুলছিল। ক্যাফেতে রোহান বলে চলল, শ্রী আশুতোষ পেছনের দিকের একটি টেবিলে একা বসেছিলেন, সাধারণ, প্রায় সাদামাটা পোশাক পরে। তার অবস্থান নির্দেশ করার মতো কিছুই ছিল না। তিনি এক উষ্ণ হাসির সাথে আমাকে স্বাগত জানালেন এবং আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানালেন। তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, এক মোটা অঙ্কের টাকা, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম।
তুমি প্রত্যাখ্যান করেছিলে, রাজেশ অবিশ্বাসের সাথে পুনরাবৃত্তি করল। তোমাকে দেখে, তোমার পোশাক দেখে, এটা স্পষ্ট যে তোমার টাকার প্রয়োজন ছিল। তুমি কেন প্রত্যাখ্যান করবে? কারণ আমি তাকে সেই কারণে সাহায্য করিনি, রোহান সহজভাবে উত্তর দিল। তিনিও অবাক হয়েছিলেন। বললেন যে এমন কাউকে পাওয়া বিরল, বিশেষত একজন তরুণ, যে কোনো কিছুর বিনিময়ে আশা না করে ভালো কিছু করে। আমরা সেই বিকেলে ঘণ্টার পর ঘণ্টা কথা বললাম। তিনি আমাকে তার জীবন সম্পর্কে, কিভাবে তিনি এই কোম্পানি শূন্য থেকে তৈরি করেছেন, সেই মূল্যবোধগুলো সম্পর্কে যা তিনি সবসময় বজায় রাখার চেষ্টা করেছেন কিন্তু অনুভব করছিলেন যে কোম্পানি বড় হওয়ার সাথে সাথে তা হারিয়ে যাচ্ছে, সে সম্পর্কে বললেন। আশুতোষ মুখার্জির কোনো সন্তান ছিল না, ঘরের পেছন থেকে অনিমেষ তার চিন্তাশীল কণ্ঠে মন্তব্য করলেন। এটা আমাদের সকলের জানা ছিল। তিনি কোম্পানির সাথে বিবাহিত ছিলেন, যেমনটা তিনি বলতেন। কিন্তু শেষ কয়েক মাসে তিনি অন্যরকম ছিলেন। আরও চিন্তাশীল, দূরবর্তী। বলতেন যে তিনি অগ্রাধিকারগুলো পুনর্মূল্যায়ন করছেন। ঠিক তাই, রোহান নিশ্চিত করল। তিনি আমাকে বলেছিলেন যে তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছেন যা তাকে উত্তরাধিকার সম্পর্কে, তিনি কি রেখে যাবেন সে সম্পর্কে ভাবতে বাধ্য করেছে। টাকা বা সম্পত্তির দিক থেকে নয়, বরং মূল্যবোধের দিক থেকে, মানুষের জীবনে প্রকৃত প্রভাবের দিক থেকে বিচক্ষণভাবে একটি অশ্রু মুছল যা গড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল। সে বছরের পর বছর ধরে শ্রী মুখার্জির নথি নিয়ে সরাসরি কাজ করেছিল, তার ব্যক্তিগত ফাইলগুলো সাজানো, তার মিটিংগুলো ঠিক করা। তার মনে পড়ল শেষ মাসগুলোতে তিনি কিভাবে পাল্টে গিয়েছিলেন, আরও চিন্তাশীল হয়ে উঠেছিলেন, নিম্নস্তরের কর্মচারীদের সম্পর্কে, তাদের পরিবার, তাদের অসুবিধা সম্পর্কে অদ্ভুত প্রশ্ন করতেন। এটা একটা খুব মর্মস্পর্শী গল্প। ছেলে, মিহির বাধা দিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এটা এখনও ব্যাখ্যা করে না তুমি কেন এখানে এসে নিজেকে কোম্পানির মালিক বলে দাবি করছ। এমনকি যদি তুমি শ্রী মুখার্জিকে চিনে থাকো, এমনকি যদি তোমাদের মধ্যে কোনো ধরনের অসম্ভাব্য বন্ধুত্ব গড়ে উঠে থাকে, তাও তোমাকে কোনো কিছুর উপর অধিকার দেয় না। রোহান অবশেষে তার জিন্সের পকেট থেকে হলদে খামটা বের করল। কাগজের ধারগুলো সামান্য কুঁচকে গিয়েছিল, কিন্তু লাল সিলটা এখনও অক্ষত ছিল। সে খামটা নিজের সামনে ধরল, এবং ঘরের সমস্ত চোখ সেই কাগজের টুকরোর দিকে এমনভাবে স্থির হল যেন ওটা একটা বোমা যা ফাটতে চলেছে। পরবর্তী ৩ মাস ধরে, রোহান ব্যাখ্যা করল, শ্রী আশুতোষ এবং আমি নিয়মিত দেখা করতাম। কখনো সেই একই ক্যাফেতে, কখনো ময়দানের কাছে একটা পার্কে যেখানে তিনি হাঁটতে ভালোবাসতেন। তিনি আমাকে তার ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো সম্পর্কে, যে কঠিন সিদ্ধান্তগুলো তাকে নিতে হতো সে সম্পর্কে বলতেন। আমি শুনতাম, প্রশ্ন করতাম, বাইরের কারো দৃষ্টিকোণ থেকে মতামত দিতাম, এমন কেউ যার পরিস্থিতিতে কোনো আর্থিক বা রাজনৈতিক স্বার্থ ছিল না। এবং তিনি তোমাকে বিশ্বাস করেছিলেন, জুই ফিসফিস করে বলল, অন্যদের চেয়ে নিজের কাছেই বেশি। তিনি অবশেষে এমন একজনকে খুঁজে পেয়েছিলেন যাকে তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারতেন। তার চেয়েও বেশি, রোহান সংশোধন করল। তিনি আমার বিশ্বাস বারবার পরীক্ষা করেছিলেন। তিনি আমাকে বিভিন্ন সময়ে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমাকে দামি জিনিস উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন, এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যেখানে আমি সহজেই সুযোগ নিতে পারতাম। কিন্তু আমি সবসময় প্রত্যাখ্যান করেছি। এমন নয় যে আমার প্রয়োজন ছিল না, আমার পরিবার সত্যিই আর্থিক সংকটে আছে। কিন্তু কারণ আমি সুবিধার চেয়ে মর্যাদাকে বেশি মূল্য দিই। মিহির এদিক ওদিক হাঁটতে শুরু করল, তার মন দ্রুত কোনো উপায়, কোনো পাল্টা যুক্তি, যে কোনো কিছু খুঁজছিল। এটা হাস্যকর, একেবারে হাস্যকর। তুমি আমাকে বলছ যে ভারতের সবচেয়ে ধূর্ত ব্যবসায়ীদের একজন, যিনি শত শত কোটির সাম্রাজ্য গড়েছেন, তিনি সবকিছু এক কিশোরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাকে তিনি ঘটনাক্রমে চিনেছিলেন। ঘটনাক্রমে নয়, রোহান শান্তভাবে সংশোধন করল। ইচ্ছাকৃত পছন্দের মাধ্যমে। তিনি এমন কাউকে খুঁজছিলেন যিনি সেই মূল্যবোধগুলো প্রতিনিধিত্ব করবেন যা তিনি চিরস্থায়ী দেখতে চেয়েছিলেন। এমন কেউ যে লোভ বা অন্ধ উচ্চাকাঙ্ক্ষার দ্বারা দূষিত নয়। এমন কেউ যে বুঝবে যে প্রকৃত সাফল্য শুধু আর্থিক ব্যালেন্স শিটের সংখ্যা দিয়ে মাপা হয় না। রাজেশ এক নার্ভাস হাসি হাসল, কিন্তু তাতে কোনো রসিকতা ছিল না। সেটা ছিল ক্রমবর্ধমান উদ্বেগে ভরা। তুমি আশা করতে পারো না যে আমরা এটা বিশ্বাস করব। তুমি শুধু একটা কাল্পনিক গল্প নিয়ে এখানে এসে আশা করতে পারো না যে সবাই এটা মেনে নেবে। আমি আশা করি না যে আপনারা শুধু আমার কথায় বিশ্বাস করবেন, রোহান বলল, সাবধানে খামটা খুলতে শুরু করে। এই জন্যই আমি প্রমাণ নিয়ে এসেছি। তার আঙুলগুলো সাবধানে ভাঁজ করা কাগজের পাতাগুলো বের করল। এগুলো ছিল হাতে লেখা বেশ কিছু পৃষ্ঠা, এমন একজনের মার্জিত কিন্তু সামান্য কাপা হাতের লেখা যিনি শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।
রোহান প্রথম পৃষ্ঠাটা খুলল এবং উচ্চস্বরে পড়তে শুরু করল, তার স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠস্বর নীরব ঘরটিতে প্রতিধ্বনিত হল। আমার নাম আশুতোষ মুখার্জি, এবং আমি সম্পূর্ণ সজ্ঞানে ও মানসিক সুস্থতার সাথে এই কথাগুলো লিখছি, আমার আইনজীবী এবং একজন নোটারির উপস্থিতিতে যিনি এই নথির সত্যতা প্রত্যয়ন করবেন। যদি আপনি এটি পড়ছেন বা শুনছেন, তার মানে আমি ইতিমধ্যেই এই জীবন থেকে বিদায় নিয়েছি এবং সেই সিদ্ধান্তটি প্রকাশ করার সময় এসেছে যা আমি অনেক চিন্তা ও পরম নিশ্চিততার পরে নিয়েছি। ঘরটা এতটাই নীরব ছিল যে এয়ার কন্ডিশনারের শব্দ খুব জোরে মনে হচ্ছিল। রোহানের পড়া প্রতিটি শব্দ সেই আত্মবিশ্বাস এবং অহংকারের উপর অ্যাসিডের ফোঁটার মতো পড়ছিল যা মাত্র কয়েক মিনিট আগে সেই পরিবেশকে শাসন করছিল। রোহান বলে চল, আমার জীবনের শেষ কয়েক মাসে আমি এক অপ্রত্যাশিত সাক্ষাতের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। রোহান চৌধুরী নামে এক তরুণ আমাকে এক চরম দুর্বলতার মুহূর্তে সাহায্য করেছিল, আমি কে তা না জেনেই, বিনিময়ে একেবারে কিছুই আশা না করে। মানবীয় দয়ার এই সরল কাজটি আমার কোম্পানির অবস্থা, যে মানুষদের আমি নেতৃত্বের পদে বসিয়েছি এবং যে উত্তরাধিকার আমি রেখে যাচ্ছি, সে সম্পর্কে এক গভীর চিন্তাভাবনার সূচনা করেছিল। মিহির তার চেয়ারে সশব্দে বসে পড়ল। তার ওজনে চামড়ার সামঞ্জস্যের শব্দটা সেই দম বন্ধ করা নীরবতায় জোরে শোনাল। তার মুখ থেকে সম্পূর্ণ রং উড়ে গিয়েছিল এবং তার নিখুঁতভাবে শেভ করা কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জমতে শুরু করেছিল। রাজেশ তার পাশে নিশ্চল ছিল, তার চোখ রোহানের দিকে এমনভাবে স্থির ছিল যেন সে কোনো ভূত দেখছে। রোহান পৃষ্ঠাটা উল্টে পড়তে লাগল। সেই প্রাথমিক সাক্ষাতের পরের মাসগুলোতে রোহানের সাথে আমার এক খাঁটি বন্ধুত্ব গড়ে ওঠে। আমি তার চরিত্রকে সম্ভাব্য সব উপায়ে পরীক্ষা করেছি, এমন প্রলোভন দিয়েছি যা বেশিরভাগ মানুষকে, বিশেষত তার নাজুক আর্থিক পরিস্থিতিতে থাকা কাউকে, হার মানাতে বাধ্য করত। কিন্তু সে অবিচল, সৎ এবং সর্বোপরি খাঁটি ছিল। সে কোনো বিচার ছাড়াই আমার কথা শুনত, কোনো স্বার্থ ছাড়াই পরামর্শ দিত এবং এমন মৌলিক মানবীয় মূল্যবোধের বোঝাপড়া দেখাত যা আমি তার ৩ গুণ বয়সী মানুষের মধ্যেও খুব কমই পাই। পৃষ্ঠাগুলো ধরে রাখার সময় রোহানের হাত সামান্য কাঁপছিল, কিন্তু তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। সে বুঝতে পারল যে সে আর শুধু কাগজে লেখা শব্দ পড়ছে না। সে এমন এক মানুষের কণ্ঠস্বর সঞ্চারিত করছিল যিনি তাকে বিশ্বাস করেছিলেন, যিনি তার তরুণ কাঁধে এক বিশ্বাস স্থাপন করেছিলেন। সে গভীরভাবে শ্বাস নিয়ে বলে চল। এই কারণে এবং আমার আইনজীবী ও আইনি পরামর্শকদের সাথে বিস্তারিত আলোচনার পর, আমি রোহান চৌধুরীকে আমার সর্বজনীন উত্তরাধিকারী এবং টেক ভিশন এন্টারপ্রাইজের সংখ্যাগরিষ্ঠ মালিক হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটি আবেগপ্রবণ বা আবেগতাড়িতভাবে নেওয়া হয়নি, বরং মাসের পর মাস ধরে সতর্ক পরিকল্পনা এবং উপযুক্ত আইনি কাঠামোর পরে নেওয়া হয়েছে। ঘরের পেছন থেকে একটা চাপা শব্দ এল। অনিমেষ রায় তার জলের গ্লাসটা ফেলে দিয়েছিলেন এবং তরলটা টেবিলের কাঠের পৃষ্ঠে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, কিন্তু কেউ তা পরিষ্কার করতে নড়ল না। সবাই স্থবির হয়ে গিয়েছিল, যা শুনেছিল তার বিশালত্ব প্রক্রিয়া করছিল। এটা অসম্ভব, রাজেশ বিটবিট করে বলল, অন্য কারো চেয়ে নিজের কাছেই বেশি আইনি এবং আর্থিকভাবে অসম্ভব। একজন নাবালক এত বড় কোম্পানির উত্তরাধিকারী হতে পারে না। নিয়মকানুন, প্রয়োজনীয়তা, প্রক্রিয়া আছে। পড়তে থাকো, জুই অনুরোধ করল, তার কণ্ঠস্বর অবিশ্বাসের গুঞ্জনকে কেটে দিল যা ঘরে ছড়াতে শুরু করেছিল। দয়া করে, রোহান। চালিয়ে যাও। রোহান তার দিকে কৃতজ্ঞতার সাথে মাথা নেড়ে চিঠির দিকে মনোযোগ দিল। আমি একজন নাবালক উত্তরাধিকারী সংক্রান্ত আইনি জটিলতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এই কারণে আমি এক কঠোর তত্ত্বাবধান এবং অভিভাবকত্বের কাঠামো স্থাপন করেছি। রোহানের সম্পত্তি, কর্পোরেট এবং উত্তরাধিকার আইনে বিশেষজ্ঞ ৩ জন আইনজীবী এবং আমার পরম বিশ্বস্ত একজন আর্থিক পরামর্শকের সমন্বয়ে গঠিত একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে। রোহানের কোম্পানির কৌশলগত এবং দার্শনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, কিন্তু তার গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তগুলোর জন্য ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। মিহির হঠাৎ করে উঠে দাঁড়াল। তার চেয়ারটা একটা কর্কশ শব্দ করে মেঝের সাথে ঘষা খেল। এটা হতে পারে না। আশুতোষ অসুস্থ ছিলেন, দুর্বল ছিলেন। স্পষ্টতই তিনি তার পূর্ণ মানসিক ক্ষমতা ছিলেন না। যে-কোনো দক্ষ আইনজীবী জবরদস্তি, কারসাজি বা মানসিক অক্ষমতার ভিত্তিতে এই উইলকে চ্যালেঞ্জ করতে পারবে। রোহান পড়া থামিয়ে মিহিরের দিকে চোখ তুল। তার অভিব্যক্তি শান্ত, প্রায় সহানুভূতিশীল ছিল, যা কোনোভাবে পরিস্থিতিটিকে এক্সিকিউটিভের জন্য আরও বিরক্তিকর করে তুলছিল। শ্রী আশুতোষ ঠিক এই আপত্তিটাই অনুমান করেছিলেন। উইলের সাথে মনস্তাত্ত্বিক এবং মেডিকেল রিপোর্ট সংযুক্ত আছে, ৩ জন ভিন্ন পেশাদার দ্বারা করা, সবাই তার সম্পূর্ণ মানসিক ক্ষমতা এবং কোনো জবরদস্তির অনুপস্থিতি প্রত্যয়ন করেছে।
এছাড়াও পুরো প্রক্রিয়াটি ফিল্ম করা হয়েছে এবং একজন নোটারি ও দুজন স্বাধীন আইনজীবী দ্বারা আখ্য দেওয়া হয়েছে। জুই এখন অবাধে কাঁদছিল, কিন্তু তার ঠোঁটে একটা হাসি ছিল। যেন তার হৃদয়ের গভীরে সে সবসময় যা জানত, আশুতোষ মুখার্জির অপরিহার্য প্রকৃতি সম্পর্কে কোনো সত্য অবশেষে প্রকাশিত হচ্ছিল। তিনি ফাঁক রাখার মতো বোকা ছিলেন না। সে বিটবিট করল। সবকিছুতেই তিনি খুঁতখুঁতে ছিলেন। রোহান পড়ায় ফিরে গেল। কিন্তু এই সিদ্ধান্তে আরও একটি উপাদান আছে যা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং এখানেই আমি এই মুহূর্তের আসল প্রকৃতি প্রকাশ করছি। রোহান এখনও এটা জানে না, কিন্তু আজ তার কোম্পানিতে আসাটা আমার তৈরি করা এক চূড়ান্ত পরীক্ষার অংশ। আমি তাকে নির্দেশ দিয়েছিলাম পরবর্তী এক্সিকিউটিভ মিটিংয়ে উপস্থিত হতে, নিজেকে বিনীতভাবে নতুন মালিক হিসেবে পরিচয় দিতে এবং দেখতে যে তাকে কিভাবে গ্রহণ করা হয়। ঘরের নীরবতা প্রায় শারীরিক হয়ে উঠল। উপস্থিত প্রত্যেক ব্যক্তির বুকে এক স্পষ্ট চাপ। মিহির ধীরে ধীরে আবার বসে পড়ল, তার হাঁটু যেন তাকে ধরে রাখতে অক্ষম। রাজেশ টেবিলের ধারটা এত জোরে চেপে ধরেছিল যে তার আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। এই পরীক্ষা, রোহান বলে চল, যা ঘটছিল তার ক্রমবর্ধমান বোঝাপড়া নিয়ে পড়তে পড়তে, এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। আমার কোম্পানির নেতৃত্বের পদে থাকা মানুষদের আসল চরিত্র প্রকাশ করা। আমি রোহানকে নির্দেশ দিয়েছিলাম সাধারণ পোশাকে আসতে, তার এক সাধারণ কিশোরের স্বাভাবিক চেহারা বজায় রাখতে। আমি দেখতে চেয়েছিলাম যে আমি যাদের ক্ষমতার পদে বসিয়েছি, তারা এমন কাউকে কিভাবে প্রতিক্রিয়া জানায় যার আপাত দৃষ্টিতে কোনো মর্যাদা, সম্পদ বা প্রভাব নেই, কিন্তু যে এক বৈধ দাবি নিয়ে এসেছে। হে ভগবান, কেউ ফিসফিস করে বলল। এটা ছিল একজন মহিলার কণ্ঠস্বর, একজন তরুণ এক্সিকিউটিভ, মৌসুমী চ্যাটার্জি, মানবসম্পদ বিভাগের পরিচালক। সে অন্যদের সাথে হেসেছিল, কিন্তু এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল, পরিণতি বুঝতে পারছিল। রোহান আরও একটা পৃষ্ঠা উল্টাল, এবং তার পরের বাক্যটি হাতুড়ির মতো পড়ল। এই মিটিংয়ে উপস্থিত প্রত্যেক ব্যক্তির প্রতিক্রিয়া এই মুহূর্তে মূল্যায়ন করা হচ্ছে। যারা সম্মান, মর্যাদা এবং শোনার জন্য উন্মুক্ততা দেখাবে, চেহারা নির্বিশেষে, তারা সেই মূল্যবোধগুলো প্রদর্শন করবে যা আমি টেকভিশনে চিরস্থায়ী দেখতে চাই। যারা কুসংস্কার, অহংকার বা নিষ্ঠুরতা দেখাবে, তারা কোম্পানির ভবিষ্যৎ দিকের সাথে এক মৌলিক অসঙ্গতি প্রকাশ করবে। মিহির জমে গিয়েছিল। সম্পূর্ণ নিশ্চল। তার মস্তিষ্ক গত ২০ মিনিটে বলা প্রতিটি শব্দ, প্রতিটি নিষ্ঠুর হাসি, রোহানের চেহারা নিয়ে প্রতিটি অবমাননাকর মন্তব্য, শ্রেষ্ঠত্বের প্রতিটি ভঙ্গি পুনরাবৃত্তি করছিল। এবং ক্রমবর্ধমান আতঙ্কের সাথে সে বুঝতে পারল যে সে সেই পরীক্ষায় দর্শনীয়ভাবে ব্যর্থ হয়েছে যা সে জানতি না যে সে দিচ্ছে। রাজেশ ধীরে ধীরে মাথা নাড়তে শুরু করল, যেন সে কোনোভাবে এইমাত্র ঘটে যাওয়া ঘটনাগুলোকে বাতিল করতে পারে। না না না, এটা ঘটছে না। এটা হতে পারে না। আমি আরও নির্দেশ দিয়েছি, রোহান বলে চলল, তার কণ্ঠস্বর এখন যা প্রকাশ করছিল তার গাম্ভীর্যে ভরা, যে আমার আইনজীবীরা এই মিটিং শুরু হওয়ার ১ ঘণ্টা পরে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত থাকবে, এই মালিকানা হস্তান্তরের বৈধতা এবং আইনানুগতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে। রোহানের কাছে তাদের নম্বর আছে এবং তাকে উপযুক্ত সময়ে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দৃশ্যত কাঁপতে থাকা হাতে, রোহান পকেট থেকে একটা সেলফোন বের করে টেবিলের উপর রাখল। এটা ছিল একটা সাধারণ, এমনকি পুরনো মডেলের ফোন, কিন্তু প্রয়োজনীয় কাজের জন্য পুরোপুরি কার্যকর ছিল। আমার এখন ফোন করা উচিত, সে বলল, ঘরের চারপাশে তাকিয়ে। কিন্তু তা করার আগে, আমি আপনাদের প্রত্যেককে কথা বলার সুযোগ দিতে চাই, যদি আপনারা চান। প্রথমে কেউ নড়ল না। যেন পরিস্থিতির ভার সবাইকে মূর্তিতে পরিণত করেছে। তারপর জুই ধীরে ধীরে উঠে দাঁড়াল, তার পা সামান্য কাঁপছিল। সে রোহানের দিকে প্রশংসা আর দুঃখের মিশ্রণে তাকাল। আমি ক্ষমা চাইতে চাই, সে বলল, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। তোমার উপর সন্দেহ করার জন্য নয়, কারণ আমি সত্যিই তোমাকে সন্দেহের অবকাশ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তোমাকে আরও জোরের সাথে রক্ষা করার সাহস না থাকার জন্য। যখন আমি জানতাম গভীরে যে এটা ভুল, তখন তাদের তোমাকে অপমান করতে দেওয়ার জন্য। রোহান তাকে এক খাঁটি হাসি দিল, সেই ঘরে ঢোকার পর প্রথম। আপনি এখানকার একমাত্র ব্যক্তি যিনি কোনো ধরনের দয়া বা শোনার ইচ্ছা দেখিয়েছেন। এটা অলক্ষিত থাকেনি। অনিমেষ রায় গলা পরিষ্কার করলেন। তার কণ্ঠস্বর কর্কশ, বোঝার ভারে ভারী হয়ে বেরিয়ে এল। শ্রী মুখার্জি শেষ মাসগুলোতে অন্যরকম ছিলেন। আরও পর্যবেক্ষণশীল। কর্মচারীদের সম্পর্কে, তাদের সাথে কেমন ব্যবহার করা হয়, কোম্পানির সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন করতেন। আমি ভেবেছিলাম তিনি শুধু আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তার জীবন নিয়ে ভাবছেন। কিন্তু তিনি তদন্ত করছিলেন, তাই না? তিনি দেখছিলেন আমরা কি হয়ে উঠেছি। একেবারেই, রোহান নিশ্চিত করল।
তিনি আমাকে বলেছিলেন যে কোম্পানি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুতগতিতে বেড়েছে, কিন্তু আর্থিক বৃদ্ধি মৌলিক মানবীয় মূল্যবোধের বিনিময় হয়েছে। যে পদবি এবং চেহারার উপর ভিত্তি করে এক কঠোর শ্রেণীবিন্যাস ছিল, কিন্তু মানুষের মধ্যে সামান্যই খাঁটি সম্মান ছিল। যে উচ্চস্তরের এক্সিকিউটিভরা নিম্নস্তরের কর্মচারীদের সাথে এমন ব্যবহার করত যেন তারা অদৃশ্য। মৌসুমী চ্যাটার্জি নির্বেকার ছিল। মানবসম্পদ বিভাগের পরিচালক হিসেবে সে বিষাক্ত কর্মপরিবেশ সম্পর্কে অগণিত অভিযোগ উপেক্ষা করেছিল, সাধারণ কর্মচারীদের কল্যাণের চেয়ে সিনিয়র এক্সিকিউটিভদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছিল। আর এখন সবকিছু তাকে তাড়া করতে ফিরে আসছিল। মিহির অবশেষে তার কণ্ঠস্বর খুঁজে পেল, যদিও তা দুর্বল এবং অস্থিরভাবে বেরিয়ে এল। আমি এই কোম্পানিতে 15 বছর কাজ করেছি। 15 বছর আমার ক্যারিয়ার গড়ার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য, টেকভিশনকে আরও লাভজনক এবং দক্ষ করে তোলার জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আর তুমি আমাকে বলছ যে এর কোনো মানেই নেই কারণ আমি একটা ছেলের উপর হেসেছি যে এখানে এসে একটা অযৌক্তিক দাবি করছিল। শুধু হাসিটা নয়, রোহান শান্তভাবে উত্তর দিল। এটা ছিল বিনামূল্যের নিষ্ঠুরতা। আমার পোশাক, আমার পরিবার, আমার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা সম্পর্কে মন্তব্য। আপনি শুধু আমাকে সন্দেহ করেননি, আপনি সক্রিয়ভাবে আমাকে অপমান করার, ছোট করার, আমাকে হীন অনুভব করানোর চেষ্টা করেছেন। আর যখন জুই আমাকে রক্ষা করার চেষ্টা করল, আপনি তাকেও অপমান করলেন, উল্লেখ করলেন যে সে বছরের পর বছর পরেও সহকারী, যেন এটা তার চরিত্রের কোনো ত্রুটি। জুই চোখের জল মুছল, কাঁধ সোজা করল। সে অক্লান্তভাবে কাজ করেছিল, কিন্তু তার পদোন্নতি সবসময় আটকে যেত কারণ সে মিহিরের মতো এক্সিকিউটিভদের পছন্দের ছাঁচে খাপ খায় না। সে যথেষ্ট আক্রমণাত্মক ছিল না, প্রয়োজনীয় রাজনৈতিক খেলা খেলত না, তার মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকত, এমনকি যদি এর মানে হয় ধীরে অগ্রসর হওয়া। রোহান ফোনটা তুলে সেই নম্বরটা ডায়াল করল যা সে কয়েকদিন আগে সাবধানে মুখস্থ করেছিল। স্পিকারফোনের মাধ্যমে ঘরের মধ্যে রিংটোনের শব্দ প্রতিধ্বনিত হল, প্রতিটি রিং যেন অনন্তকাল ধরে বাজছিল। তৃতীয় রিংয়ে একজন পেশাদার কণ্ঠস্বর উত্তর দিল। মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস অফিস, আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি রোহান চৌধুরী বলছি, সে বলল, কণ্ঠস্বর দৃঢ় রেখে। আমি পরিকল্পনা অনুযায়ী মিটিংয়ে আছি। আমার প্রযোজন ডক্টর মিত্র এবং তার দল প্রস্তুত করা নথিপত্র নিয়ে উপস্থিত হোক অবিলম্বে, মিস্টার চৌধুরী। তারা ইতিমধ্যেই পথে আছেন এবং প্রায় 40 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা। আপনার আর কিছু প্রয়োজন? না, ধন্যবাদ। আমরা এখানে অপেক্ষা করব। রোহান ফোন রেখে দেওয়ার পর ভারী নীরবতা ফিরে এল। রাজেশ মাথাটা 2 হাতের মধ্যে ধরেছিল, আঙুলগুলো কপালের 2 পাশে চাপ দিচ্ছিল যেন সে কোনো উদীয়মান মাথাব্যথাকে আটকাতে চাইছে। মৌসুমী বিচক্ষণভাবে কাঁদতে থাকল, একটা দলা পাকানো টিস্যু দিয়ে চোখের জল মুছছিল। অনিমেষ জানালার বাইরে তাকিয়েছিল, নিচের শহরটা দেখছিল, হয়তো নেওয়া সিদ্ধান্ত এবং হারানো সুযোগগুলো নিয়ে ভাবছিল। মিহির এক ভিন্ন অবস্থায় ছিল। তার অভিব্যক্তি প্রাথমিক আতঙ্ক থেকে আরও হিসেবি, আরও বিপজ্জনক কিছুতে পরিবর্তিত হয়েছিল। তার ব্যবসায়িক মস্তিষ্ক দ্রুত কাজ করছিল, কোন খুঁজছিল, ফাঁক খুঁজছিল, যে বিপর্যয়টি ঘটছিল তা উল্টে দেওয়ার বা অন্ততপক্ষে কমানোর উপায় খুঁজছিল। রোহান, সে অবশেষে বলল, তার কণ্ঠস্বর যুক্তিসঙ্গত, সমঝোতামূলক শোনানোর চেষ্টা করছিল। দেখো, আমি স্বীকার করছি আমি অভদ্র ছিলাম। আমরা সবাই ছিলাম। এটা অনুচিত ছিল। এবং আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কিন্তু তোমাকে আমাদের অবস্থানটা বুঝতে হবে। এই কোম্পানি 2000-এরও বেশি লোককে চাকরি দেয়। এর সারা বিশ্বের ক্লায়েন্টদের সাথে চুক্তি আছে, বিশাল আর্থিক দায়িত্ব আছে, জটিল প্রক্রিয়া আছে যা আয়ত্ত করতে বছরের পর বছর লাগে। তুমি মাত্র 14 বছর বয়সে এটা সামলানোর আশা কিভাবে করতে পারো? রোহান উত্তর দেওয়ার আগে দীর্ঘক্ষণ তাকে পর্যবেক্ষণ করল। আমি একা সামলানোর পরিকল্পনা করছি না। শ্রী আশুতোষ এই ব্যাপারে খুব স্পষ্ট ছিলেন। তিনি এক সহায়ক কাঠামো স্থাপন করেছেন, অভিজ্ঞ ব্যক্তিরা যারা আমাকে প্রযুক্তিগত এবং আর্থিক দিকগুলোতে পথ দেখাবেন। আমার ভূমিকা সব অপারেশনাল খুঁটিনাটিতে বিশেষজ্ঞ হওয়া নয়। আমার ভূমিকা হল নিশ্চিত করা যে কোম্পানি তার মৌলিক মূল্যবোধ বজায় রাখে, যে মানুষদের মর্যাদা ও সম্মানের সাথে ব্যবহার করা হয়, যে আর্থিক সাফল্য মানবতার বিনিময়ে আসে না। তত্ত্বের দিক থেকে এটা খুব সুন্দর, রাজেশ মাথা তুলে বলল। কিন্তু ব্যবসার বাস্তব জগতে, তুমি শুধু ভালো অনুভূতির ভিত্তিতে $1 বিলিয়ন কোম্পানি চালাতে পারো না। প্রচণ্ড প্রতিযোগিতা আছে, সামান্য লাভাংশ আছে, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এমন সিদ্ধান্ত যা এক কিশোরের নেওয়ার মতো অভিজ্ঞতা বা মানসিক কঠোরতা নেই। হয়তো ঠিক এই কারণেই শ্রী আশুতোষ আমাকে বেছে নিয়েছিলেন, রোহান উত্তর দিল।
কারণ আমি এখনও এই ধারণা দ্বারা দূষিত হইনি যে ব্যবসায়িক সাফল্যের জন্য নৈতিক নীতি ত্যাগ করতে হয়। কারণ আমি এখনও বিশ্বাস করি যে সাধারণ শালীনতার সাথে মানুষদের ব্যবহার করার সময়ও আর্থিকভাবে সফল হওয়া সম্ভব। জুই সেই জানালার কাছে গেল যেখানে অনিমেষ দাঁড়িয়েছিল। সে বয়স্ক ভদ্রলোকের দিকে তাকাল, যিনি সবসময় তার সাথে ন্যায্য ব্যবহার করেছেন, যদিও তিনি মিহির এবং রাজেশ দ্বারা প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে যাওয়ার সাহস কখনো করেননি। আপনি সবসময় জানতেন এখানে কিছু একটা ভুল ছিল, সে মৃদুস্বরে বলল। আমি মিটিংয়ের সময় আপনার চোখে দেখতাম যখন নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া হতো, যখন নিবেদিত প্রাণ কর্মচারীদের তুচ্ছ কারণে বাতিল করে দেওয়া হতো। অনিমেষ ধীরে ধীরে মাথা নাড়ল, চোখ নিচের শহর থেকে না সরিয়ে। জানতাম, হ্যাঁ। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এভাবেই সবকিছু চলে, যে কোনো বিকল্প নেই। যে ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে শুধু আমার পদটাই যাবে। তাই আমি নিষ্ক্রিয়তার মাধ্যমে সহযোগী হয়েছিলাম। মৌসুমী অবশেষে কথা বলার মতো যথেষ্ট কান্না থামাল, তার কণ্ঠস্বর এখনও কাঁপছিল। কত রিপোর্ট আমি ফাইল করেছি, কত নৈতিক হয়রানির অভিযোগ আমি ছোট করে দেখিয়েছি, কারণ সেগুলো নিম্নস্তরের কর্মচারীদের থেকে গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভদের বিরুদ্ধে ছিল। কত ভালো মানুষ এই কোম্পানি ছেড়ে চলে গেছে কারণ তারা আর পরিবেশটা সহ্য করতে পারছিল না, আর আমি শুধু প্রশ্ন না করে তাদের পদত্যাগপত্র প্রক্রিয়া করেছি। সত্যটা এখন একটা ভাঙা বাঁধের জলের মতো বেরিয়ে আসছিল। বছরের পর বছর ধরে যুক্তিসঙ্গতকরণ, নৈতিক আপস, ব্যবসায়িক সাফল্যের নামে ন্যায্য করা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, সবকিছু রোহানের প্রকাশের ভারে সামনে আসছিল। ঘরের দরজা হঠাৎ খুলে গেল, যা সবাইকে চমকে দিল। একজন তরুণী রিসেপশনিস্ট দ্বিধাগ্রস্তভাবে ঢুকল, তার মুখে বিভ্রান্তি আর উদ্বেগের ছাপ। বাধা দেওয়ার জন্য দুঃখিত, সে বলল, কিন্তু লবিতে একদল আইনজীবী উপরে আসার জন্য অনুরোধ করছেন। তারা বলছেন তাদের শ্রী রোহান চৌধুরীর সাথে এক জরুরি মিটিং আছে। মিহির আর রাজেশ হতাশ দৃষ্টি বিনিময় করল। 40 মিনিট কেটে গিয়েছিল, তাদের কেউ খেয়াল না করেই নিজেদের অভ্যন্তরীণ সংকটে মগ্ন ছিল। রোহান রিসেপশনিস্টকে এক মৃদু হাসির সাথে মাথা নাড়ল। দয়া করে তাদের উপরে আসতে বলুন। আর ধন্যবাদ। রিসেপশনিস্ট বেরিয়ে যাওয়ার পর রাজেশ শেষ মরিয়া চেষ্টা করল। এটা এখনও আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। উইল সব সময় চ্যালেঞ্জ করা হয়, বিশেষ করে যখন এত বড় ভাগ্য এবং এমন অস্বাভাবিক পরিস্থিতি জড়িত থাকে। আপনারা চেষ্টা করতে পারেন, রোহান স্বীকার করল। কিন্তু শ্রী আশুতোষ আমাকে বলেছিলেন যে কোনো চ্যালেঞ্জের চেষ্টার ফলে নির্দিষ্ট ধারাগুলো সক্রিয় হবে। আমি ঠিক জানি না সেই ধারাগুলো কি, কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে সেগুলো যে কোনো ভিত্তিহীন আইনি পদক্ষেপকে দৃঢ়ভাবে নিরুৎসাহিত করবে। 3 মিনিট পর দরজা আবার খুল। 3 জন মধ্যবয়সী ভদ্রলোক ঢুকলেন, সবাই সংযত স্যুট পরা এবং ভারী চামড়ার ব্রিফকেস বহন করছিলেন। সামনের ভদ্রলোক, ধূসর চুল এবং সোনার ফ্রেমের চশমা পরা, রোহানের দিকে এক সংযত অনুমোদনের দৃষ্টিতে তাকালেন। রোহান চৌধুরী, তিনি জিজ্ঞেস করলেন, যদিও স্পষ্টতই তিনি উত্তরটা জানতেন। হ্যাঁ স্যার। আমি ডক্টর পল্লব মিত্র। এনারা আমার সহযোগী ডক্টর ফারহান লাহিডি এবং ডক্টর গৌরব সান্যাল। আশুতোষ মুখার্জি আমাদের টেক ভিশন এন্টারপ্রাইজের মালিকানা হস্তান্তরের ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলেন। 3 জন আইনজীবী অভ্যস্ত দক্ষতার সাথে নড়াচড়া করলেন, তাদের ব্রিফকেসগুলো টেবিলের উপর রেখে নথি বের করতে শুরু করলেন। সেখানে কাগজের স্তূপ ছিল, সবই সাবধানে রঙিন ফোল্ডারে সাজানো। ডক্টর মিত্র একটা নির্দিষ্ট নথি তুলে ধরলেন যাতে সবাই একটা নোটারি অফিসের সরকারি সিল দেখতে পায়। এটা আশুতোষ মুখার্জির সরকারি উইল, তার মৃত্যুর 3 সপ্তাহ আগে নোটারি অফিসে নিবন্ধিত। আমি ব্যক্তিগতভাবে ডক্টর লাহিডি এবং একজন স্বাধীন নোটারি এর সাক্ষী ছিলাম। এটি সম্পূর্ণ ফিল্ম করাও হয়েছে এবং সেই ফিল্মটি 3টি ভিন্ন নিরাপদ স্থানে জমা রাখা আছে। ডক্টর লাহিডি কথা বললেন। উইলের পাশাপাশি আমাদের কাছে শেয়ার হস্তান্তরের নথিপত্রও আছে, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডে যথাযথভাবে নিবন্ধিত। রোহান চৌধুরী এখন টেক ভিশন এন্টারপ্রাইজের 65% অর্ডিনারি শেয়ারের মালিক, যা তাকে কোম্পানির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ দেয়। মিহির শেষ চাল। আর সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অনুমোদনের কি হবে? এই ধরনের নিয়ন্ত্রণ পরিবর্তনে তাদের সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। ডক্টর সান্যাল শীতলভাবে হাসলেন। সমস্ত সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের আইন অনুযায়ী যথাযথভাবে অবহিত করা হয়েছে। তাদের হস্তান্তরের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য 3 সপ্তাহ সময় ছিল। কেউ তা করেনি। আসলে বেশ কয়েকজন শ্রী মুখার্জির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন, বিশেষত যারা কোম্পানির যে মূল মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয়েছিল তা মনে রেখেছেন। ডক্টর মিত্র আরেকটি ফোল্ডার খুললেন এবং একগুচ্ছ মেডিকেল রিপোর্ট বের করলেন।
এখানে আশুতোষ মুখার্জির মনস্তাত্ত্বিক এবং মেডিকেল মূল্যায়ন রয়েছে, উইল স্বাক্ষরের আগের দিনগুলোতে ৩ জন ভিন্ন পেশাদার দ্বারা করা। সবাই তার সম্পূর্ণ মানসিক ক্ষমতা, জবরদস্তির অনুপস্থিতি, তার বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো ওষুধ বা অন্য কোনো কারণ যা তার সিদ্ধান্তকে অবৈধ করতে পারে তার অনুপস্থিতি প্রত্যয়ন করেছে। তিনি বিশেষভাবে মিহিরের দিকে ঘুরলেন। মিস্টার তালুকদার, আমি জানি আপনি অপারেশনসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন। আশুতোষ আমাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন আপনার এবং অন্য কিছু এক্সিকিউটিভের বিষয়ে কিভাবে এগোতে হবে। আজকের আপনাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে মিহির শুকনো ঢোক গিলল, ঠান্ডা ঘাম পিঠ বেয়ে গড়িয়ে পড়ল। কি নির্দেশ? ডক্টর মিত্র আরেকটি নথি বের করলেন। যদি আপনি সম্মান, মর্যাদা এবং উন্মুক্ততার গুণাবলী প্রদর্শন করতেন যা আশুতোষ মূল্য দিতেন, তাহলে আপনাকে নতুন প্রশাসনের অধীনে আপনার পদে থাকার সুযোগ দেওয়ার কথা ছিল। তবে যদি আপনি তার বিপরীতটা দেখাতেন, যেমনটা মনে হয়েছে, আপনার বরখাস্ত অবিলম্বে হবে এবং কোম্পানিতে আপনার শেয়ারগুলো বাজার মূল্যে পুনরায় কেনা হবে, কোনো বোনাস বা অতিরিক্ত ক্ষতিপূরণ ছাড়াই। রাজেশ হঠাৎ উঠে দাঁড়াল। এটা হয়রানি। বিনা কারণে বরখাস্ত। আমরা মামলা করব। ডক্টর লাহিড়ী তার দিকে এক পেশাদার বিরক্তির দৃষ্টিতে তাকালেন। মিস্টার বর্মন, আপনি সংখ্যাগরিষ্ঠ মালিকের ইচ্ছায় কাজ করেন। আপনার পদে কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই। আর শ্রম আদালতে মামলা করার হুমকি দেওয়ার আগে আমি আপনাকে জানাতে চাই যে আপনার চুক্তিতে অনুপযুক্ত আচরণের বিষয়ে একটি নির্দিষ্ট ধারা রয়েছে যা আজ দেখানো আচরণের ভিত্তিতে প্রয়োগ করা যেতে পারে। আমাদের কাছে অবশ্যই এই ঘরে যা ঘটেছে তার বিস্তারিত রেকর্ড আছে। রাজেশের মুখ থেকে সব রম উড়ে গেল। রেকর্ড? কি রেকর্ড? ডক্টর সান্যাল বিচক্ষণভাবে ঘরের এক কোণে ইশারা করলেন, যেখানে একটি ছোট নিরাপত্তা ক্যামেরা বসানো ছিল, এতটাই বিচক্ষণ যে কেউ সেদিকে মনোযোগ দেয়নি। আশুতোষের এই কোম্পানির সংস্কৃতি নিয়ে সন্দেহ ছিল। তিনি এই নির্দিষ্ট মিটিংয়ের অডিও এবং ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি দিয়েছিলেন, যা ভারতীয় শ্রম আইন অনুযায়ী অনুমোদিত যখন অসদাচরণের যুক্তিসঙ্গত সন্দেহ থাকে। উপস্থিত সকলকে ঠিনিকেমেন্ট অবহিত করা হয়েছিল কোম্পানির সুবিধার ব্যবহারের শর্তাবলীর মাধ্যমে যা তারা চাকরিতে যোগ দেওয়ার সময় স্বাক্ষর করেছিল। মৌসুমি আতঙ্কের সাথে ক্যামেরার দিকে তাকাল। প্রতিটি নিষ্ঠুর শব্দ, প্রতিটি বিদ্রুপাত্মক হাসি, প্রতিটি অবমাননাকর মন্তব্য রেকর্ড করা হয়েছে। যা ঘটেছে তা অস্বীকার করার, পুনরায় ব্যাখ্যা করার বা ছোট করে দেখানোর কোনো উপায় ছিল না। এটা ছিল অকাট্য প্রমাণ। রোহান এক জটিল আবেগের মিশ্রণে সবকিছু দেখছিল। তার মুখে কোনো সন্তুষ্টি ছিল না, কোনো বিজয় বা আনন্দ ছিল না মানুষদের মুখোশ খুলে যেতে দেখে। শুধু এক ভারী দুঃখ ছিল এটা বুঝতে পেরে যে আশুতোষ কোম্পানির অবস্থা সম্পর্কে, কিভাবে ক্ষমতা এবং পদ সম্ভবত ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করা মানুষদের দূষিত করেছে, সে সম্পর্কে ঠিক ছিলেন। ডক্টর মিত্র, রোহান শান্তভাবে বলল, আমি উপস্থিত প্রত্যেক ব্যক্তির সাথে পৃথকভাবে মিটিং করতে চাই। যাদের পদগুলো পুনর্মূল্যায়ন করা প্রয়োজন তাদের দিয়ে শুরু করে আইনজীবী পেশাগতভাবে মাথা নাড়লেন। এটা মালিক হিসেবে আপনার অধিকার। আমি পরামর্শ দিচ্ছি আমরা করিডোরের শেষে ছোট কনফারেন্স রুমটি ব্যবহার করি। ব্যক্তিগত কথোপকথনের জন্য ওটা আরও উপযুক্ত হবে। পরবর্তী ৩০ মিনিটে একগুচ্ছ সংক্ষিপ্ত কিন্তু মিটিং হল। মিহির ছিল প্রথম। সে কাঁধ ঝুঁকিয়ে ছোট ঘরে ঢুকল, তার আগের সমস্ত অহংকার উবে গেছে। রোহান একটা সাধারণ চেয়ারে বসেছিল, ডক্টর মিত্র তার পাশে প্রস্তুত করা নথি নিয়ে। মিস্টার তালুকদার, রোহান শুরু করল, তার কণ্ঠস্বর মৃদু কিন্তু দৃঢ়, আমি এই পরিস্থিতিতে কোনো আনন্দ পাচ্ছি না। কিন্তু আজ যা ঘটেছে তা এমন এক আচরণের ধরন প্রকাশ করেছে যা শ্রী আশুতোষ আশঙ্কা করতেন। এটা শুধু আমার সাথে নয়। এটা ছিল যেভাবে আপনি নিম্নস্তরের মানুষদের সম্পর্কে কথা বলেছেন, যে আকস্মিক নিষ্ঠুরতার সাথে আপনি জুইকে ব্যবহার করেছেন যখন সে আমাকে রক্ষা করার চেষ্টা করেছিল। মৌলিক মানবীয় মর্যাদার প্রতি সম্পূর্ণ বিবেচনার অভাব। মিহির সরাসরি রোহানের দিকে তাকাতে পারছিল না। আমি আমার ক্যারিয়ার এখানে গড়েছি। আমি এই কোম্পানিতে আমার জীবনের ১৫ বছর উৎসর্গ করেছি। এবং সেই ১৫ বছরে আপনি কতজনকে পদদলিত করেছেন? কত প্রতিভাবান কর্মচারী চলে গেছে কারণ তারা আপনার তৈরি করা বিষাক্ত সংস্কৃতি সহ্য করতে পারছিল না। কত ভালো ধারণা বাতিল হয়ে গেছে কারণ সেগুলো এমন মানুষদের থেকে এছিল যাদের আপনি হীন মনে করতেন। মিহির অবশেষে চোখ তুলল, এবং রোহান অবাক হয়ে দেখল সেখানে সত্যিকারের অশ্রু। আমি বুঝতে পারিনি আমি এই মানুষটা হয়ে গেছি। আমি আদর্শ, মূল্যবোধ নিয়ে শুরু করেছিলাম। কিন্তু ব্যবস্থা, ফলাফলের চাপ, ধ্রুবক প্রতিযোগিতা, সবকিছু আমাকে ধীরে ধীরে পাল্টে দিয়েছে। আর আমি এটা হতে দিয়েছি। এই আত্মসচেতনতা একটা শুরু, রোহান বলল।
কিন্তু এটা এই সত্যটা পাল্টায় না যে আপনি এখানে নেতৃত্বের পদে থাকতে পারবেন না। কোম্পানির এক মৌলিক রূপান্তর প্রয়োজন, এবং আপনি ঠিক সেই ধরনের সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন যা পাল্টানো দরকার। ডক্টর মিত্র টেবিলের উপর দিয়ে নথি ঠেলে দিলেন। আপনার বরখাস্ত অবিলম্বে কার্যকর। আপনার শেয়ারগুলো ন্যায্য বাজার মূল্যে পুনরায় কেনা হবে, কিন্তু কোনো বিদায়ী বোনাস বা অতিরিক্ত ক্ষতিপূরণ থাকবে না। আপনার অবশ্যই এটা আইনত চ্যালেঞ্জ করার অধিকার আছে, কিন্তু আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি যে আপনার বিরুদ্ধে প্রমাণগুলো যথেষ্ট। মিহির কাপা হাতে নথিগুলোতে স্বাক্ষর করল, প্রতিটি স্বাক্ষর যেন তার থেকে আরও শক্তি শুষে নিচ্ছিল। শেষ করার পর সে শেষবারের মতো রোহানের দিকে তাকাল। আমি আশা করি, সে কর্কশ স্বরে বলল, তুমি আমি যা হয়েছি তা হবে না। তুমি এই মূল্যবোধগুলো ধরে রাখতে পারবে এমনকি যখন চাপ আসবে। কারণ সেগুলো আসবে। আমার কাছে এমন কিছু আছে যা আপনি পথে হারিয়ে ফেলেছেন, রোহান উত্তর দিল। আমার চারপাশে এমন মানুষ আছে যারা আমাকে মনে করিয়ে দেবে আমি কেন এটা করছি। আর আমি এমন নেতাদের বেছে নেব যারা এই মূল্যবোধগুলো ভাগ করে নেবে, লাভের জন্য সেগুলো ত্যাগ করবে না। রাজেশ ছিল পরবর্তী, এবং তার মিটিং আরও সংক্ষিপ্ত ছিল। সে দৃশ্যত বিচলিত ছিল, তার ক্রিয়াকলাপকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা এবং বাস্তবতা মেনে নেওয়ার মধ্যে দোদুল্যমান ছিল। সেও তার বরখাস্তপত্রে স্বাক্ষর করল, কিন্তু মিহিরের আত্মসমর্পণের পরিবর্তে চাপার আগের সাথে। তুমি ব্যর্থ হবে, রাজেশ বেরিয়ে যাওয়ার সময় বলল। ব্যবসার জগৎ দয়া আর ভালো অনুভূতি দিয়ে চলে না। তুমি এটা কঠিনভাবে শিখবে, রোহান উত্তর দিল না। শুধু দেখল মানুষটা তার জিনিসপত্র একটা কার্ডবোর্ডের বাক্সে নিয়ে বেরিয়ে যাচ্ছে যা নিরাপত্তারক্ষী সরবরাহ করেছিল। অন্য দুজন এক্সিকিউটিভ যারা তাদের হাসি এবং মন্তব্যে বিশেষভাবে নিষ্ঠুর ছিল, তাদেরও বরখাস্ত করা হল। মৌসুমী মানবসম্পদ বিভাগের পরিচালক প্রশাসনিক ছুটিতে পাঠানো হল যখন তার আচরণের আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে। অনিমেষ রায় এক ভিন্ন ঘটনা ছিল। যখন সে ঘরে ঢুকল, তার অভিব্যক্তি ছিল এমন একজনের যে বছরের পর বছর ধরে নীরব সহযোগিতার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত। রোহান কথা বলার আগে দীর্ঘক্ষণ তাকে পর্যবেক্ষণ করল। আপনি হাসেননি, রোহান মন্তব্য করল। আপনি নিষ্ঠুর মন্তব্য করেননি। কিন্তু আপনি আমাকে রক্ষা করার জন্য কিছু বলেননি, যেমনটা মনে হচ্ছে আপনি বছরের পর বছর ধরে কিছু বলেননি যখন এই বিষাক্ত সংস্কৃতি গড়ে উঠছিল। অনিমেষ ভারীভাবে মাথা নাড়ল। আমি কাপুরুষ ছিলাম। আমি অন্যায় দেখেছি আর চুপ থেকেছি কারণ আমি আমার পদটা ঝুঁকির মধ্যে ফেলতে চাইনি। আমি ভেবেছিলাম মাথা নিচু করে আমার কাজ করে যাওয়াই যথেষ্ট। কিন্তু তা ছিল না। শ্রী আশুতোষ আপনার সম্পর্কে একটা নির্দিষ্ট নোট রেখে গেছেন, রোহান বলল, ডক্টর মিত্রের দেওয়া একটা ফোল্ডার খুলে। তিনি লিখেছেন যে আপনি মৌলিকভাবে একজন ভালো মানুষ ছিলেন যিনি ভয়কে তাকে নীরব করতে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সঠিক পরিবেশ এবং উপযুক্ত নেতৃত্বের অধীনে আপনি আবার এক মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারেন। অনিমেষ চোখ তুলল, তার অভিব্যক্তিতে স্পষ্ট বিস্ময়। তিনি এটা বলেছেন। তাই আমার প্রস্তাব হল এই। আপনি অপারেশনস ডিরেক্টর হিসেবে থাকবেন, কিন্তু এক শর্তে। আপনি কোম্পানির সাংস্কৃতিক পরিবর্তনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। অন্যায্য অনুশীলনগুলো চিহ্নিত করা এবং সংশোধন করা, যে কর্মচারীরা নিজেদের জন্য কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না তাদের কণ্ঠস্বর হওয়া, এবং প্রকৃত পরিবর্তন যে সম্ভব তার এক উদাহরণ হিসেবে কাজ করা আপনার দায়িত্ব হবে। অনিমেষ বেশ কয়েক সেকেন্ড চুপ করে রইল। প্রস্তাবটা প্রক্রিয়া করছিল। আপনি যা দেখেছেন তারপর আপনি আমার উপর কেন বিশ্বাস করবেন? কারণ শ্রী আশুতোষ আপনার উপর বিশ্বাস করেছিলেন। আর কারণ আমি সত্যিকারের অনুশোচনা দেখছি, শুধু পরিণতির ভয় নয়। কিন্তু জেনে রাখুন এটা আপনার শেষ সুযোগ। যদি আমি দেখি আপনি পুরনো ধরনগুলো পুনরাবৃত্তি করছেন, তাহলে দ্বিতীয় সুযোগ থাকবে না। অনিমেষ হাত বাড়াল, যা রোহান দৃঢ়ভাবে ধরল। আপনি অনুশোচনা করবেন না। আমি প্রতিজ্ঞা করছি আপনি করবেন না। অবশেষে জুইয়ের পালা। সে দৃশ্যত নার্ভাসভাবে ঘরে ঢুকল, দয়া দেখানো সত্ত্বেও স্পষ্টতই সবচেয়ে খারাপ কিছুর আশা করছিল। রোহান তাকে দেখে হাসল, এক খাঁটি হাসি যা তাকে সাথে সাথে একটু বেশি স্বস্তিতে এনে দিল। আপনিই সেই ঘরের একমাত্র ব্যক্তি যিনি মৌলিক মানবীয় শালীনতা দেখিয়েছেন, রোহান বলল। একমাত্র যিনি আমাকে রক্ষা করার চেষ্টা করেছেন, এমনকি জেনেও যে এর জন্য আপনার পরিণতি ভোগ করতে হতে পারে। এটা আপনার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে। জুই সামান্য লাল হয়ে গেল। আমি শুধু যা ঠিক তাই করেছি। আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না, এমনকি যদি এর জন্য আমাকে মূল্য দিতে হয়। এবং ঠিক এটাই আপনাকে বছরের পর বছর ধরে মূল্য দিতে হয়েছে, তাই না?
আপনাকে পদোন্নতিতে উপেক্ষা করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে, এক নিম্ন পদে রাখা হয়েছে কারণ আপনি এই কোম্পানির শ্রেণীবিন্যাসে উপরে ওঠার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক খেলা খেলেননি। সে মাথা নাড়ল, আবার চোখের জল এসে গেল। আমি দেখতাম কম যোগ্য, কম নিবেদিতপ্রাণ মানুষদের পদোন্নতি হচ্ছে কারণ তারা জানত কিভাবে সঠিক মানুষদের তোষামত করতে হয়, কিভাবে উচ্চ স্তরে আধিপত্য করা আকস্মিক নিষ্ঠুরতার সংস্কৃতিতে অংশ নিতে হয়। আর আমি তা করতে অস্বীকার করতাম। শ্রী আশুতোষ আপনাকে লক্ষ্য করেছিলেন, রোহান প্রকাশ করল। তার শেষ মাসগুলোতে তিনি বিশেষভাবে আপনার সম্পর্কে আমাকে বলেছিলেন। কিভাবে আপনি সিইও থেকে শুরু করে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সবাইকে সম্মানের সাথে ব্যবহার করতেন। কিভাবে আপনি অন্যায়ভাবে ব্যবহৃত কর্মচারীদের রক্ষা করতেন, এমনকি জেনেও যে এটা আপনার পদোন্নতির সুযোগকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আমাকে বলেছিলেন যে আপনি ঠিক সেই ধরনের ব্যক্তি যাকে তিনি নেতৃত্বের পদে দেখতে চেয়েছিলেন। জুই হাত দিয়ে মুখ ঢাকল, ফুপিয়ে কেঁদে উঠল। আমি জানতামই না যে তিনি আমাকে লক্ষ্য করতেন। আমি শুধু মার কাজটা যেভাবে ঠিক মনে করতাম সেভাবে করার চেষ্টা করছিলাম। এই কারণেই রোহান বলে চলল, আমি আপনাকে মানবসম্পদ ব্যবস্থাপক পদে অবিলম্বে পদোন্নতির প্রস্তাব দিতে চাই। মৌসুমীর জায়গায় নতুন লোক আসবে, এবং আমাদের এই পদে এমন কাউকে প্রয়োজন যে সত্যিই মানুষদের নিয়ে ভাবে, শুধু সংখ্যা আর নীতি নিয়ে নয়। জুই বড় বড় চোখে রোহানের দিকে তাকাল, যা শুনেছে তা পুরোপুরি প্রক্রিয়া করতে অক্ষম। ব্যবস্থাপক? কিন্তু আমি কখনো আমার এই স্তরে ব্যবস্থাপনার অভিজ্ঞতা নেই। কোম্পানিতে আরও অনেক বেশি সময় ধরে কাজ করা, আরও বেশি প্রযুক্তিগত যোগ্যতাসম্পন্ন মানুষ আছে। প্রযুক্তিগত যোগ্যতা শেখা যায়, রোহান উত্তর দিল। চরিত্র শেখা যায় না। আর আপনি দেখিয়েছেন যে আপনার ঠিক সেই ধরনের চরিত্র আছে যা আমাদের মানবসম্পদ বিভাগকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন। এছাড়াও আপনি একা থাকবেন না। আপনার সমর্থন, প্রশিক্ষণ এবং আমরা যা সরবরাহ করতে পারি তার সেরা পেশাগত উন্নয়ন কর্মসূচিতে অ্যাক্সেস থাকবে। ড মিত্র যোগ করলেন, আরও নথি খুলে। শ্রী মুখার্জি ক্ষতিপূরণের প্যাকেজ সম্পর্কেও নির্দিষ্ট নির্দেশ রেখে গেছেন। আপনার নতুন বেতন আপনার বর্তমান বেতনের 4 গুণ হবে, ব্যাপক সুবিধাসহ যা কেবল আপনার জন্য নয়, আপনার নিকটবর্তী পরিবারের জন্যও সম্পূর্ণ স্বাস্থ্য বীমা অন্তর্ভুক্ত করে। আমরা বুঝি যে আপনার মা উল্লেখযোগ্য স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছেন যা এক আর্থিক চ্যালেঞ্জ ছিল। জুই এখন খোলাখুলি কাঁদছিল, চোখের জল লুকানোর চেষ্টা না করে। তিনি কিভাবে জানতেন? আমি এখানে কাউকে এটা বলিনি। আমি সবসময় আমার ব্যক্তিগত সমস্যাগুলো কাজ থেকে আলাদা রেখেছি। তিনি জানতেন কারণ তিনি জিজ্ঞাসা করার মতো যথেষ্ট যত্ন নিতেন, উত্তরগুলো সত্যিই শোনার জন্য। রোহান ব্যাখ্যা করল। তিনি তার শেষ মাসগুলোতে ডজন ডজন কর্মচারীর সাথে কথা বলেছেন, কোম্পানির সব স্তরের মানুষদের সাথে। আর তিনি আপনার মতো গল্প আবিষ্কার করেছেন। নিবেদিতপ্রাণ মানুষরা আসল অসুবিধার সম্মুখীন হচ্ছে যখন শীর্ষস্থানীয় এক্সিকিউটিভরা অপ্রয়োজনীয় বিলাসিতায় টাকা নষ্ট করছে। জুই আবেগে কাঁপা হাতে পদোন্নতি গ্রহণ করল। যখন সে ঘর থেকে বেরিয়ে গেল, তার মধ্যে এক দৃশ্যমান পরিবর্তন ছিল। তার কাঁধ আরও সোজা ছিল, তার দৃষ্টি আরও আত্মবিশ্বাসী। বছরের পর বছর ধরে প্রথমবার সে অনুভব করল যে তার মূল্য স্বীকৃত হয়েছে, যে তার দয়া দুর্বলতা নয় বরং শক্তি। পরবর্তী সপ্তাহগুলোতে টেকভিশন এন্টারপ্রাইজ এমন এক রূপান্তরের মধ্য দিয়ে গেল যা ভারতীয় কর্পোরেট জগতে আলোড়ন সৃষ্টি করল। পরিবর্তনগুলো অবিলম্বে শুরু হয়েছিল, কিন্তু ড মিত্র এবং তার দলের নির্দেশনায় কৌশলগত সতর্কতার সাথে বাস্তবায়িত হয়েছিল। রোহান কোম্পানির সমস্ত কর্মচারীদের সাথে এক সাধারণ সভার আয়োজন করল। প্রধান অডিটোরিয়ামটি পরিপূর্ণ ছিল, 1000-এরও বেশি মানুষ আসনে এবং পাশের করিডোরে ভিড় করেছিল। গুঞ্জন তীব্র ছিল, গুজব এবং জল্পনাকল্পনা মুখে মুখে উঠছিল। সবাই জানত যে অসাধারণ কিছু একটা ঘটছে। যখন রোহান মঞ্চে উঠল, জুই এবং অনিমেষকে সঙ্গে নিয়ে, অডিটোরিয়ামের উপর যে নীরবতা নেমে এল তা ছিল তাৎক্ষণিক এবং সম্পূর্ণ। সেখানে সেই কিশোর দাঁড়িয়েছিল যার সম্পর্কে সবাই অবিশ্বাস্য গল্প শুনেছিল, সেই একই সাধারণ পোশাকে যা সে এক্সিকিউটিভ মিটিংয়ে পড়েছিল, নিজেকে বয়স্ক বা আরও প্রভাবশালী দেখানোর কোনো চেষ্টা ছাড়াই। সবাইকে শুভ অপরাহ্ন। রোহান শুরু করল, তার কণ্ঠস্বর সাউন্ড সিস্টেম দ্বারা বিবর্ধিত কিন্তু তার স্বাভাবিক এবং আন্তরিক গুণ বজায় রেখে। আমার নাম রোহান চৌধুরী, এবং আমি টেকভিশন এন্টারপ্রাইজের নতুন সংখ্যাগরিষ্ঠ মালিক। আমি জানি এটা অসম্ভব শোনাচ্ছে যে এটা সব যুক্তিসঙ্গত প্রত্যাশাকে চ্যালেঞ্জ করে, এবং আপনাদের মধ্যে অনেকেই বিভ্রান্ত, চিন্তিত বা সন্দিহান যে এটা আপনাদের চাকরি এবং কোম্পানির ভবিষ্যতের জন্য কি মানে রাখে। সে একটা বিরতি নিল, কথাগুলো থিতু হতে দিল। প্রথমত, আমি চাই আপনারা জানুন যে আপনাদের চাকরি নিরাপদ।
এটা কোনো শত্রুতামূলক অধিগ্রহণ নয় যেখানে লাভাংশ বাড়ানোর জন্য অর্ধেক কর্মী ছাঁটাই করা হবে। এটা মূল্যবোধের, সংস্কৃতির, আমরা কিভাবে কোম্পানি হিসেবে কাজ করি এবং যারা আসল কাজটা করে যা সবকিছু সম্ভব করে তোলে তাদের সাথে কেমন ব্যবহার করি তার এক রূপান্তর। ভিডের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, স্বস্তি আর সংযত কৌতূহলের এক মিশ্রণ। রোহান বলে চলল, আশুতোষ মুখার্জির সাথে তার সাক্ষাতের গল্প বলল, কিছু ব্যক্তিগত বিবরণ বাদ দিয়ে কিন্তু গল্পের সারমর্ম বজায় রেখে। সে পরীক্ষা, প্রকাশ এবং ইতিমধ্যেই ঘটে যাওয়া নেতৃত্বের পরিবর্তনগুলো ব্যাখ্যা করল। শ্রী মুখার্জি বিশ্বাস করতেন যে এই কোম্পানি তার আত্মা হারিয়েছে, রোহান বলল, তার কণ্ঠে আবেগ বাড়ছিল। যে আর্থিক সাফল্য এমন কিছুর বিনিময়ে এসেছে যা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যারা এই কোম্পানিকে চালানোর জন্য তাদের জীবন উৎসর্গ করে তাদের মর্যাদা এবং কল্যাণ। তিনি আমাকে বেছে নিয়েছেন কারণ আমি প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে যোগ্য নই, বরং কারণ আমি সেই মূল্যবোধগুলো প্রতিনিধিত্ব করি যা তিনি পুনরুদ্ধার দেখতে চেয়েছিলেন। দর্শকদের মাঝখান থেকে একজন মহিলা লাজুকভাবে হাত তুল। রোহান সাথে সাথে তাকে চিনতে পারল। দয়া করে প্রশ্ন করতে দ্বিধা করবেন না, মহিলাটি উঠে দাঁড়াল, দৃশ্যত নার্ভাস। আমার নাম কাজল, আমি ৮ বছর ধরে হিসাবরক্ষণ বিভাগে কাজ করি। আপনি মর্যাদা এবং মূল্যবোধের কথা বলছেন, কিন্তু বাস্তব জগতে কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক হতে হয়, লাভ করতে হয়। আপনি এই জিনিসগুলো কিভাবে মেলাবেন? আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আমরা আরও আক্রমণাত্মক প্রতিযোগীদের কাছে বাজার হারাব না? এটা একটা চমৎকার প্রশ্ন, রোহান উত্তর দিল। এবং উত্তরটা হল যে আমি বিশ্বাস করি না যে মানুষদের মর্যাদার সাথে ব্যবহার করা এবং প্রতিযোগিতামূলক হওয়া পরস্পর বিরোধী। আসলে আমি বিশ্বাস করি যে এক কর্মীদল যারা নিজেদের মূল্যবান, সম্মানিত এবং ভালোভাবে কম্পেনসেটেড মনে করে, তারা ভয় এবং ধ্রুবক চাপের অধীনে কাজ করা এক দলের চেয়ে বেশি উৎপাদনশীল, বেশি বিশ্বস্ত এবং বেশি উদ্ভাবনী। সে জুইয়ের দিকে ইশারা করল, যে প্রস্তুত করা ডেটা সহ ট্যাবলেট নিয়ে এগিয়ে এল। আমরা গত ৫ বছরের এক বিস্তারিত বিশ্লেষণ করেছি। এই সময়ে এই কোম্পানিতে কর্মচারী পরিবর্তনের হার ছিল ৪২%। এর মানে হল যে আজ এখানে যারা কাজ করে তাদের প্রায় অর্ধেক ৫ বছর আগে এখানে ছিল না। কর্মচারী নিযোগ, প্রশিক্ষণ এবং প্রতিস্থাপনের খরচ বিশাল। জুই মাইক্রোফোন নিন। এছাড়াও আমরা বেনামি সমীক্ষ আর মাধ্যমে জানতে পেরেছি যে মাত্র ২৩% কর্মচারী তাদের কাজের সাথে জেনুইনলি অনুপ্রাণিত এবং নিযুক্ত বোধ করত। বেশিরভাগই এখানে ছিল কারণ তাদের চাকরির প্রয়োজন ছিল, কোম্পানি নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এটা উৎপাদনশীলতা, কাজের মান এবং উদ্ভাবনে প্রতিফলিত হয়। রোহান আবার কথা বলল। তাই আমাদের পরিকল্পনা হল এই। আগামী ৬ মাসে আমরা এক গুচ্ছ মৌলিক পরিবর্তন বাস্তবায়ন করব। প্রথমত, এক সম্পূর্ণ বেতন পুনর্গঠন। আমরা দেখেছি যে উচ্চস্তরের এক্সিকিউটিভরা বেতন এবং বোনাস পেত, সেখানে অপারেশনাল স্তরের কর্মচারীরা শুধু প্রয়োজনীয় ন্যূনতম পেত। এটা পাল্টাবে। যে পদগুলো ন্যায্য বাজার মূল্যের নিচে আছে সেগুলোর জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হবে। ভিড গুঞ্জনে ফেটে পড়ল, এবার অনেক বেশি উত্তেজিত। মানুষরা সতর্ক আসার অভিব্যক্তিতে একে অপরের দিকে তাকাচ্ছিল। রোহান কোলাহল কমে আসার জন্য অপেক্ষা করে বলে চল। দ্বিতীয়ত, ব্যাপক সুবিধা। স্বাস্থ্য বীমা পরিকল্পনা যা সত্যিই পরিবারের চাহিদা পূরণ করে, শুধু মৌলিক প্যাকেজ নয় যা মানুষদের বিধ্বংসী মেডিকেল বিলের সাথে ছেড়ে দেয়। কর্মচারীদের সন্তানদের শিক্ষার জন্য সহায়তা, যার মধ্যে গুণগত মানের স্কুলের জন্য বৃত্তি অন্তর্ভুক্ত। যে কেউ তাদের ক্যারিয়ারে বাড়তে চায় তাদের জন্য পেশাগত উন্নয়ন কর্মসূচি। পেছন থেকে একজন বয়স্ক ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তার মুখ সন্দিহান কিন্তু প্রতিকূল ছিল না। এই সব কিছু চমৎকার শোনাচ্ছে, ছেলে, কিন্তু টাকাটা কোথা থেকে আসবে? এইরকম এক লাভজনক কোম্পানিরও সীমা আছে। অনিমেষ এক পা এগিয়ে এল, তার কণ্ঠস্বর দৃঢ় কিন্তু স্পষ্ট লজ্জায় ভরা। বছরের পর বছর ধরে এই কোম্পানি উচ্চস্তরের এক্সিকিউটিভদের জন্য অপ্রয়োজনীয় বিলাসিতায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। বিলাসবহুল গাড়ি, প্রথম শ্রেণীতে ভ্রমণ, ৫-তারা হোটেলের স্যুট, দামি শিল্পকর্ম দিয়ে সজ্জিত অফিস। এদিকে রক্ষণাবেক্ষণ বিভাগ পূর্ণ সরঞ্জাম নিয়ে কাজ করত আর কর্মচারীদের ক্যান্টিনে প্রশ্নবিদ্ধ মানের খাবার পরিবেশন করা হতো। রোহান মাথা নাড়ল। আমরা সম্পদ পুনর্বণ্টন করব। যে এক্সিকিউটিভরা থাকবে তাদের ন্যায্য কিন্তু অতিরিক্ত নয় এমন ক্ষতিপূরণ দেওয়া হবে। সঞ্চয় করা টাকাটা যারা সত্যিই কাজটা করে তাদের উপর বিনিয়োগ করা হবে। আর হ্যাঁ, এর মানে হতে পারে যে আমাদের ত্রৈমাসিক লাভ আগের মতো চিত্তাকর্ষক হবে না। কিন্তু আমি বিশ্বাস করি যে দীর্ঘমেয়াদে সুখী, সুস্থ এবং অনুপ্রাণিত কর্মচারীদের নিয়ে একটি কোম্পানি এমন এক কোম্পানির চেয়ে অনেক বেশি লাভজনক হবে যা তার কর্মীদের খরচে প্রতিটি পয়সা নিন্দে নেয়। কাজল,
হিসাবরক্ষণ বিভাগের মহিলা, আবার হাত তুল। আর যদি এটা কাজ না করে? যদি শেয়ারহোল্ডাররা কম লাভে অসন্তুষ্ট হয়? যদি প্রতিযোগীরা আমাদের ছাড়িয়ে যায়? তাহলে আমি এই সিদ্ধান্তের ব্যক্তিগত দায়িত্ব নেব, রোহান কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। কিন্তু আমার বিশ্বাস আছে যে এটা হবে না। শ্রী মুখার্জি প্রথম বছরগুলোতে এই একই মূল্যবোধ নিয়ে এই কোম্পানি তৈরি করেছিলেন এবং এটি সমৃদ্ধ হয়েছিল। যখন লোভ এবং কঠোর শ্রেণীবিন্যাস দখল করে নিয়েছিল তখনই মূল্যবোধগুলো হারিয়ে গিয়েছিল। আমরা মূলে ফিরে যাচ্ছি, নতুন কিছু আবিষ্কার করছি না। প্রথম সারিতে লাজুকভাবে এক তরুণী উঠে দাঁড়াল যার বয়স ২২ বছরের বেশি হবে না। তার ব্যাজ তাকে কিয়া হিসেবে চিহ্নিত করল, মার্কেটিং বিভাগের একজন ইন্টার্ন। আমি কি একটা আরও ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? অবশ্যই, রোহান উৎসাহিত করল। কিয়া প্রশ্ন করার আগে গভীরভাবে শ্বাস নিল। আপনার ভয় করে না? মানে, আপনার বয়স মাত্র ১৪ বছর। আমার বয়স ২২ আর আমি এখনও বেশিরভাগ দিনেই দিশেহারা বোধ করি। আপনি এত দায়িত্ব, এত মানুষ আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল, কিভাবে সামলান? প্রশ্নের সততা রোহানের মধ্যে কিছু একটা স্পর্শ করল। সে এক মুহূর্ত চুপ করে রইল, সাবধানে তার উত্তর বিবেচনা করে। আমার খুব ভয় করে, সে অবশেষে স্বীকার করল। আমি প্রতি রাতে মাঝরাতে জেগে উঠি, আমার হৃৎপিণ্ড ধড়ফড় করে, আমি কিভাবে ব্যর্থ হতে পারি তার সব উপায় নিয়ে ভাবি। আমি সেই সব মানুষদের কথা ভাবি যারা এই কোম্পানির উপর নির্ভর করে তাদের পরিবার চালানোর জন্য, তাদের বিল পরিশোধ করার জন্য, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য। এটা এক চাপ। অডিটোরিয়াম এখন একেবারে নীরব ছিল, প্রত্যেক ব্যক্তি তার কথায় মগ্ন। কিন্তু তারপর আমি মনে করি আমি কেন এখানে আছি। আমি সেই মানুষটার কথা মনে করি যিনি আমাকে বিশ্বাস করেছিলেন যখন তা করার কোনো যৌক্তিক কারণ ছিল না। আমি মনে করি তিনি আমাকে বেছে নিয়েছিলেন কারণ আমার কাছে সব উত্তর ছিল না, বরং কারণ আমি সঠিক প্রশ্নগুলো করতাম। কারণ আমি লাভের আগে মানুষদের নিয়ে ভাবি। আর আমি মনে করি যে আমি একা নই। আমার পাশে জুই, অনিমেষের মতো মানুষ আছে, সেই আইনজীবীদের এবং পরামর্শকদের পুরো দল আছে যাদের শ্রী আশুতোষ সাবধানে আমাকে পথ দেখানোর জন্য বেছে নিয়েছিলেন। কিয়া ধীরে ধীরে মাথা নাড়ল, তার চোখে অশ্রু চিকচিক করছিল। সৎ হওয়ার জন্য ধন্যবাদ। এটা জেনে স্বস্তি লাগছে যে আপনার মতো অবস্থানে থাকা কেউ ভয় আর সন্দেহ অনুভব করে। মিটিং আরও ১ ঘণ্টা চলল। রোহান প্রশ্নগুলোর উত্তর দিল, সন্দেহ দূর করল, কোম্পানির ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি ভাগ করে নিল। যখন অবশেষে শেষ হল, তখন বাতাসে এক ভিন্ন শক্তি ছিল। এটা অন্ধ উৎসাহ বা সরল আশাবাদ ছিল না, বরং আরও দৃঢ় কিছু, এক সতর্ক সম্ভাবনার অনুভূতি, এক ভিত্তিযুক্ত আশা। পরবর্তী মাসগুলোতে পরিবর্তনগুলো বাস্তব আকারে মূর্ত হতে শুরু করল। জুই মানবসম্পদ বিভাগকে এক প্রচণ্ড দৃঢ়তার সাথে গ্রহণ করল, বছরের পর বছর ধরে পদ্ধতিগত অন্যায় সংশোধনের জন্য। তার প্রথম কাজ ছিল এক সম্পূর্ণ বেতন পর্যালোচনা প্রক্রিয়া বাস্তবায়ন করা, কোম্পানির প্রতিটি পদ পরীক্ষা করা এবং ন্যায্য বাজার মূল্যের সাথে তুলনা করা। যা সে আবিষ্কার করল তা তার আশার চেয়েও বেশি মর্মান্তিক ছিল। গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পদে থাকা কর্মচারীরা তাদের যা পাওয়া উচিত তার থেকে ৩০ থেকে ৪০% কম পেত, যেখানে প্রশাসনিক পদে থাকা এক্সিকিউটিভরা বাজার যা দিত তার থেকে ৩ থেকে ৪ গুণ বেশি পেত। বৈষম্যটা শুধু অন্যায্য ছিল না, এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য ছিল। রোহানের অফিসে এক গভীর রাতের মিটিংয়ে, যা সে জাঁকজমকপূর্ণ না করে পরিমিত এবং কার্যকরী রাখার উপর জোর দিয়েছিল, জুই তার লগুলো উপস্থাপন করল। রোহান নীরবে শুনছিল, অনিমেষ তার পাশে স্প্রেডশিট পর্যালোচনা করছিল, ডক্টর মিত্র আইনি নির্দেশনার জন্য উপস্থিত ছিলেন। এটা আমি যা ভেবেছিলাম তার চেয়েও খারাপ, রোহান অবশেষে বলল। এটা এতদিন ধরে কিভাবে চলতে দেওয়া হল? কারণ যে মানুষদের কর্মচারীদের রক্ষা করার কথা ছিল, তারা নিজেদের মর্যাদা রক্ষা করতে বেশি আগ্রহী ছিল, জুই তিক্ততার সাথে উত্তর দিল। মৌসুমী এবং এইচআরের অন্যরা তাদের ভূমিকা দেখত এক্সিকিউটিভদের সেবা করা, কর্মচারীদের নয়। অভিযোগগুলো ফাইল করা হতো, বেতনের বৈষম্য বাজারের কাঠামোর খালি অজুহাতে ন্যায্য করা হতো। অনিমেষ যোগ করল, তার কণ্ঠস্বর অনুশোচনায় ভারী। আর আমাদের মধ্যে যারা লক্ষ্য করত, তারা ভান করত যে এটা আমাদের সমস্যা নয়। আমি সংখ্যাগুলো দেখতাম, জানতাম কিছু একটা ভুল আছে। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম যে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা আমার দায়িত্ব নয়। দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করার আরও একটা উপায়। তাহলে আমরা এটা ঠিক করব, রোহান ঘোষণা করল। এখনই শুরু করে। জুই, আমি চাই তুমি কম বেতন পাওয়া সমস্ত কর্মচারীদের জন্য এক বেতন সমন্বয় পরিকল্পনা তৈরি করো। আমরা আগামী ৩ মাসে ধাপে ধাপে বাস্তবায়ন করব যাতে নগদ প্রবাহের উপর চাপ না পড়ে,
কিন্তু সবাই বছরের শুরু থেকে বকেয়া পাবে। ডক্টর মিত্র সতর্কতার সাথে হস্তক্ষেপ করলেন। রোহান, এতে কোটি কোটি টাকা খরচ হবে। সংখ্যালঘু শেয়ার হোল্ডাররা প্রশ্ন করবে। কেউ কেউ তাদের শেয়ার বিক্রি করার চেষ্টা করতে পারে, যা কোম্পানির মূল্যকে অস্থিতিশীল করতে পারে। তাহলে তাদের বিক্রি করতে দাও, রোহান দৃঢ়ভাবে উত্তর দিল। শ্রী আশুতোষ আমাকে ঠিক এই কারণেই সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ দিয়েছিলেন, যাতে আমি যা ঠিক তা করতে পারি। যারা শুধু ত্রৈমাসিক লভ্যাংশ নিয়ে ভাবে তাদের দ্বারা জিম্মি না হয়ে। যদি কিছু শেয়ারহোল্ডার ন্যায্য বেতন দিতে পছন্দ না করার কারণে চলে যেতে চায়, আমি এমন শেয়ারহোল্ডারদের পছন্দ করব যারা আমাদের মূল্যবোধ ভাগ করে নেয়। পরবর্তী সপ্তাহগুলো ছিল এক কর্মকাণ্ডের ঘূর্ণি। জুই অক্লান্তভাবে কাজ করল, প্রায়শই গভীর রাত পর্যন্ত অফিসে থাকত, ব্যক্তিগত মামলা পর্যালোচনা করত, বছরের পর বছর ধরে জমে থাকা অন্যায় সংশোধন করত। রোহান জোর দিয়েছিল যে সে পর্যাপ্ত বিশ্রাম নেয়, নিজেকে শেষ করে না দেয়, কিন্তু সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এক রাতে, যখন বাকি সবাই চলে গিয়েছিল, রোহান জুইকে এখনও তার অফিসে খুঁজে পেল, ফাইলের স্তূপে ঘেরা। সে খোলা দরজায় আলতো করে টোকা দিল। আপনার বিশ্রাম নেওয়া দরকার। এটা কালকেও এখানে থাকবে। জুই চোখ তুলল, তার মুখে স্পষ্ট ক্লান্তি, কিন্তু সন্তুষ্টির মতো কিছু। আপনি জানেন এই সমন্বয়ের মাধ্যমে কতজন মানুষ অবশেষে তাদের পরিবারের জন্য উপযুক্ত চিকিৎসা করাতে পারবে? কতজন আরও নিরাপদ পাড়ায় যেতে পারবে, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করতে পারবে, বকেয়া বিল নিয়ে ক্রমাগত চিন্তা করা বন্ধ করতে পারবে? রোহান ভেতরে এসে তার টেবিলের সামনের চেয়ারে বসল। আমি জানি, আর এই কারণেই আমরা এটা করছি। কিন্তু আপনি যদি ক্লান্তিতে ভেঙে পড়েন তাহলে কাউকে সাহায্য করতে পারবেন না। শ্রী আশুতোষ আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, জানেন? তিনি বলেছিলেন যে মানুষদের যত্ন নেওয়া শুরু হয় নিজের যত্ন নেওয়ার মাধ্যমে। যে আপনি খালি কাপ থেকে ঢালতে পারবেন না। জুই ক্লান্তভাবে হাসল। তোমার বয়স 14 বছর আর তুমি আমাকে কর্মজীবনের ভারসাম্য নিয়ে পরামর্শ দিচ্ছ। আমরা এখানে কিভাবে পৌঁছলাম? আমরা এখানে পৌঁছলাম কারণ কেউ বিশ্বাস করেছিল যে বয়স প্রজ্ঞার নির্ধারক নয়, রোহান উত্তর দিল। আর এখন আমি বিশ্বাস করি যে উৎসর্গের জন্য আত্মধ্বংসের প্রয়োজন নেই। বাড়ি যান, জুই। আপনার মায়ের সাথে রাতের খাবার খান। বিশ্রাম নিন। এই সব কিছু কালকেও এখানে থাকবে, আর আপনি এর সাথে মোকাবিলা করার জন্য আরও প্রস্তুত থাকবেন। সাধারণ সবার 2 মাস পর প্রথম বেতন। সমন্বয় বাস্তবায়িত হল। রোহান জোর দিয়েছিল যে প্রত্যেক প্রভাবিত কর্মচারী একটি ব্যক্তিগত চিঠি পায় যা সমন্বয়গুলো ব্যাখ্যা করে, শুধু কোনো ব্যাখ্যা ছাড়াই ব্যাংক ডিপোজিট নয়। চিঠিগুলো জুইয়ের লেখা এবং রোহানের অবদানে সহজ কিন্তু শক্তিশালী ছিল। প্রিয় কর্মচারী, প্রতিটি চিঠি শুরু হতো, বছরের পর বছর ধরে এই কোম্পানি আপনার অবদানের মূল্যকে যথাযথভাবে স্বীকার করতে ব্যর্থ হয়েছে। আপনাকে কম বেতন দেওয়া হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে এবং কম প্রশংসা করা হয়েছে। এটা এক মৌলিক অন্যায় ছিল যা আমরা পুরোপুরি ফিরিয়ে আনতে পারি না, কিন্তু আমরা সংশোধন করা শুরু করতে পারি। সংযুক্ত হল আপনার নতুন সমন্বিত বেতন, অবিলম্বে কার্যকর, সাথে গত 6 মাসের বকেয়া অর্থ প্রদান। আরও গুরুত্বপূর্ণ, আপনার কাছে আমাদের প্রতিশ্রুতি রইল যে এই ধরনের বৈষম্য আর কখনো সহ্য করা হবে না। প্রতিক্রিয়াগুলো ছিল বিভিন্ন এবং গভীরভাবে আবেগপ্রবণ। কাজল, হিসাবরক্ষণ বিভাগ থেকে, আবিষ্কার করল যে তার বেতন 45% বেড়েছে। সে কাঁদতে কাঁদতে জুইকে ফোন করল, পুরোপুরি প্রকাশ করতে পারছিল না যে এর মানে তার জন্য কি। তার অবশেষে 2 সহকর্মীর সাথে ভাগ করা ছোট অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে নিজের একটা জায়গা ভাড়া করার ক্ষমতার জন্য কি। প্রদীপ নামে একজন আইটি টেকনিশিয়ান, যিনি 12 বছর ধরে কোম্পানিতে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো চালু রেখেছিলেন, তিনি 52% সমন্বয় পেয়েছিলেন। তিনি কোনো খবর না দিয়েই রোহানের অফিসে হাজির হলেন, কাপা হাতে চিঠিটা ধরে। আমি কি বলব জানি না, সে শুরু করল, তার কণ্ঠস্বর রুদ্ধ। আমার মেয়ের একটা অবস্থা আছে যার জন্য বিশেষ থেরাপির প্রয়োজন। আমি আরও ভালো বেতনের চাকরির জন্য পদত্যাগ করার কথা ভাবছিলাম, এমনকি যদি এর মানে হয় আমার ভালোবাসার কাজটা ছেড়ে দেওয়া। এখন আমার প্রয়োজন নেই। এখন আমি তাকে যা প্রয়োজন তা দিতে পারি, আর আমার পছন্দের কাজটা চালিয়ে যেতে পারি। রোহান উঠে দাঁড়িয়ে প্রদীপের হাত দৃঢ়ভাবে ধরল। আপনাকে আমাকে ধন্যবাদ জানাতে হবে না। আপনি সবসময়ই যথাযথ বেতন পাওয়ার যোগ্য ছিলেন। যে আপনি পাচ্ছিলেন না সেটা আমাদের ত্রুটি ছিল, আপনার নয়, কিন্তু সবকিছুই কৃতজ্ঞতার সাথে গৃহীত হয়নি। কিছু অবশিষ্ট এক্সিকিউটিভ, যারা প্রাথমিক পরীক্ষায় পাশ করেছিল কিন্তু এখনও পুরনো মানসিকতা বহন করছিল, তারা তাদের অসন্তোষের গুঞ্জন শুরু করল। এক নেতৃত্ব সভায়, বেতন সমন্বয়ের প্রথম রাউন্ডের 3 সপ্তাহ পর, উত্তেজনা অবশেষে ফেটে পড়ল।
রজত মজুমদার, পণ্য উন্নয়ন বিভাগের পরিচালক যিনি কোম্পানিতে থেকে গিয়েছিলেন, তার আপত্তিগুলো স্ক্ল্যাক্ট ভার্হতর ফ্রাস্ট্রেশনের সাথে তুলে ধরলেন। রোহান, সমস্ত সম্মানের সাথে, এটা অসহনীয় হয়ে উঠছে। আমরা অপারেশনাল স্তরের কর্মচারীদের বেতন 40-50% বাড়িয়েছি কিছু ক্ষেত্রে। এদিকে আমাদের নিজেদের বেতন কাটা হয়েছে। আপনি কিভাবে শীর্ষস্থানীয় এক্সিকিউটিভ প্রতিভা ধরে রাখার আশা করেন যদি আমরা এই খাতের অন্য যে কোনো কোম্পানিতে যা আয় করতে পারতাম তার চেয়ে কম আয় করি? রোহান রজতের দিকে এক শান্ত কিন্তু অনমনীয় দৃষ্টিতে তাকাল। আপনাদের বেতন কাটা হয়নি রজত। সেগুলো ন্যায্য বাজার মূল্য প্রতিফলিত করার জন্য সমন্বিত করা হয়েছে, যা এখনও যথেষ্ট উচ্চ। পার্থক্য হল যে আগে আপনারা বাজারের চেয়ে অনেক বেশি বেতন পাচ্ছিলেন যখন আপনাদের অধীনস্থরা বাজারের চেয়ে অনেক কম বেতন পাচ্ছিল। কিন্তু আমাদের দায়িত্ব বড়, আরেকজন এক্সিকিউটিভ, মার্কেটিং ডিরেক্টর প্রিয়া সরকার, যুক্তি দেখালেন। আমাদের সিদ্ধান্তগুলো পুরো কোম্পানিকে প্রভাবিত করে। চাপের স্তর, আমরা যে সময় উৎসর্গ করি, যে দক্ষতা আমরা নিয়ে আসি, সবকিছুই ভিন্ন ক্ষতিপূরণের ন্যায্যতা দেয়। এবং আমি পুরোপুরি একমত যে এটা ভিন্ন ক্ষতিপূরণের ন্যায্যতা দেয়, রোহান উত্তর দিল। আপনারা এখনও বেশিরভাগ অপারেশনাল কর্মচারীদের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি আয় করেন। কিন্তু আগে আপনারা 10 থেকে 15 গুণ বেশি আয় করতেন, এক বৈষম্য যার কোনো যুক্তিসঙ্গত ন্যায্যতা ছিল না। আপনাদের দায়িত্ব বড় বলার মানে এই নয় যে একজন আইটি টেকনিশিয়ানের কাজ যে আমাদের সিস্টেমগুলো 24 ঘণ্টা চালু রাখে তার মূল্য আপনারা যা করেন তার মাত্র 1/10। অনিমেষ ক্রমবর্ধমান অস্বস্তির সাথে বিনিময়টি দেখছিল। সে উভয় দিকই বুঝত, জানত যে রোহান দার্শনিক দিক থেকে ঠিক, কিন্তু এক্সিকিউটিভ বাজারের বাস্তবতাও বুঝত। রজত আর প্রিয়ার একটা পয়েন্ট আছে, সে সাবধানে হস্তক্ষেপ করল। যদি আমরা প্রতিযোগীদের কাছে এক্সিকিউটিভ প্রতিভা হারাতে শুরু করি, এটা আমাদের কার্যকরভাবে প্রতিযোগিতা করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাহলে আমাকে বলুন। রোহান প্রস্তাব করল, আপনারা কি বেশি মূল্য দেন? অন্য কোম্পানিতে সামান্য বেশি বেতন যেখানে আপনাদের সেই একই বিষাক্ত সংস্কৃতিতে অংশ নিতে হবে যা আমরা এখানে নির্মূল করার চেষ্টা করছি? নাকি এক ন্যায্য বেতন এমন এক পরিবেশে যেখানে আপনারা সততার সাথে নেতৃত্ব দিতে পারেন, যেখানে আপনাদের সিদ্ধান্তগুলো শুধু সংখ্যার পরিবর্তে মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়, যেখানে আপনারা প্রতিদিন বাড়ি গিয়ে জানতে পারেন যে আপনারা মানুষদের জীবনে প্রকৃত পরিবর্তন আনছেন? এর পরের নীরবতা ছিল উত্তেজনাপূর্ণ। প্রিয়া প্রথম কথা বলল, তার কণ্ঠস্বর এখন আরও নরম। আপনি যখন এভাবে বলেন তখন এর মানে হয়। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে রোহান। আমাদের মধ্যে কয়েকজনের দামি পাড়ায় বন্ধক আছে, বেসরকারি স্কুলে সন্তান আছে, জীবনধারা আছে যা আয়ের প্রত্যাশার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা এখন পাল্টে গেছে। এবং এগুলো আপনারা যে পছন্দগুলো করেছেন, রোহান নিষ্ঠুরতা ছাড়াই কিন্তু দৃঢ়তার সাথে উত্তর দিল। কেউ আপনাদের এমন বাড়ি কিনতে বাধ্য করেনি যা আপনারা শুধু স্ফীত বেতন দিয়ে বহন করতে পারতেন। যদি সেই পছন্দগুলো এখন অসহনীয় হয়ে ওঠে, হয়তো অগ্রাধিকারগুলো পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। কারণ বিকল্প হল পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া, যেখানে এক্সিকিউটিভরা বিলাসবহুল জীবনযাপন করে যখন নিবেদিত প্রাণ কর্মচারীরা মৌলিক বিল পরিশোধের জন্য সংগ্রাম করে। আর আমি তা হতে দেব না। রজত তার চেয়ারে হেলান দিল, কথাগুলো প্রক্রিয়া করছিল। আপনি বাজি ধরছেন যে আপনার মূল্যবোধগুলো সঠিক ধরনের প্রতিভা আকর্ষণ করবে এবং ধরে রাখবে। যে গুণগত মানের মানুষরা সর্বোচ্চ ক্ষতিপূরণের বাইরে অন্য কারণে এখানে কাজ করতে পছন্দ করবে। একেবারেই, রোহান নিশ্চিত করল। আর যদি আমি ভুল হই, যদি আমরা আমাদের সমস্ত এক্সিকিউটিভদের বেশি বেতন দেওয়া কোম্পানিগুলোর কাছে হারিয়ে ফেলি, তাহলে আমরা শূন্য থেকে এক নতুন নেতৃত্ব দল তৈরি করব। এমন মানুষদের নিয়ে যারা আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়, যারা ব্যবসায়িক সাফল্যকে শুধু শীর্ষে থাকা এক ছোট গোষ্ঠীকে ধনী করার চেয়ে বেশি কিছু হিসেবে দেখে। সেই উত্তেজনাপূর্ণ সবার 2 সপ্তাহ পর রজত পদত্যাগ করল। সে এক প্রতিযোগী কোম্পানির প্রস্তাব গ্রহণ করল যেখানে বেতন 30% বেশি ছিল। রোহান তাকে থাকতে রাজি করানোর চেষ্টা করেনি, শুধু তাকে সত্যিকারের সাফল্যের শুভেচ্ছা জানাল। প্রিয়া অন্যদিকে থাকার সিদ্ধান্ত নিল। রোহানের সাথে এক ব্যক্তিগত কথোপকথনে সে স্বীকার করল যে তার কথাগুলো এমন কিছু স্পর্শ করেছে যা সে বছরের পর বছর ধরে উপেক্ষা করে আসছিল। আমি এমন মানুষদের প্রভাবিত করার জন্য বেঁচে ছিলাম যাদের নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না, এমন টাকা দিয়ে যা আমার প্রয়োজন ছিল না, সে স্বীকার করল। আমার বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আমি আমার সন্তানদের প্রায় দেখতামই না, আর কিসের জন্য? আরও দামি গাড়ি, এমন এক পাড়ায় বড় বাড়ি যা আমাকে খুশি করত না। আপনার কথাগুলো আমাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করেছে। এদিকে কোম্পানির সংস্কৃতিতে পরিবর্তনগুলো পরিমাপযোগ্য ফলাফল তৈরি করতে শুরু করল।
প্রাথমিক সংস্কারের ৩ মাস পর জুই এক নতুন কর্মচারী সন্তুষ্টি সমীক্ষা পরিচালনা করল। ফলাফলগুলো ছিল রূপান্তরকারী। নিযুক্তির হার ২৩ থেকে ৬৮% উঠেছিল। কর্মচারী পরিবর্তনের হার ৪২ থেকে ১২% নেমে এসেছিল। আরও আশ্চর্যজনকভাবে উৎপাদনশীলতা ২২% বেড়েছিল। রোহান এই সংখ্যাগুলো সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের সাথে এক মিটিংয়ে উপস্থাপন করল, যাদের মধ্যে অনেকেই পরিবর্তনগুলো নিয়ে সন্দিহান বা খোলাখুলিভাবে প্রতিকূল ছিল। সে এক সাধারণ প্রজেক্টর ব্যবহার করে স্পষ্ট এবং সরাসরি গ্রাফ দেখাল। আপনাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে মানুষদের মর্যাদার সাথে ব্যবহার করা আর্থিকভাবে সম্ভব কিনা। সে শুরু করল। এখানে আপনাদের উত্তর। সুখী, ভালোভাবে বেতন পাওয়া এবং সম্মানিত কর্মচারীরা ভয় এবং অসন্তোষের অধীনে কাজ করাদের চেয়ে বেশি ভালো এবং আরও উদ্ভাবনের সাথে কাজ করে একজন বয়স্ক শেয়ার হোল্ডার, মিস্টার ঘোষ, যিনি কোম্পানির ৫% মালিক ছিলেন, হাত তুললেন। সংখ্যাগুলো চিত্তাকর্ষক, তিনি স্বীকার করলেন। কিন্তু ৩ মাস খুব ছোট একটা নমুনা। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এটা দীর্ঘমেয়াদে টেকসই? আমি নিশ্চিত করতে পারি না, রোহান সততার সাথে উত্তর দিল। কিন্তু আমি বলতে পারি যে আমি যে নীতিগুলোর উপর এই পরিবর্তনগুলো ভিত্তি করছি সেগুলো নতুন বা অপরীক্ষিত নয়। এগুলো সেই একই নীতি যা শ্রী আশুতোষ প্রথম দশকগুলোতে এই কোম্পানি তৈরি করতে ব্যবহার করেছিলেন। সেগুলো তখন কাজ করেছিল এবং আমি আত্মবিশ্বাসী যে সেগুলো এখনও কাজ করবে। অবধান তরুণ রূপান্তর চলতে থাকার সময় রোহান এবং টেকভিশনের গল্প মিডিয়ায় ফাঁস হতে শুরু করল। প্রাথমিকভাবে এগুলো ছিল বিশেষায়িত ব্যবসায়িক প্রকাশনা, ছোট নিবন্ধ, $1 বিলিয়ন কোম্পানি উত্তরাধিকার সূত্রে পাওয়া কিশোরকে নিয়ে অদ্ভুত গল্প। কিন্তু সাংবাদিকরা আরও গভীরে তদন্ত করতে শুরু করার সাথে সাথে যে আমূল পরিবর্তনগুলো বাস্তবায়িত হচ্ছিল তা আবিষ্কার করার সাথে সাথে গল্পটা জাতীয় পর্যায়ে আকর্ষণ লাভ করল। ভারতের সবচেয়ে সম্মানিত ব্যবসায়িক পত্রিকার একজন সাংবাদিক, বর্ণালী ঘোষ, এক সাক্ষাৎকারের অনুরোধ করলেন। রোহান প্রথমে দ্বিধা করেছিল, এক পাবলিক ফিগার হওয়ার ধারণায় অস্বস্তি বোধ করছিল। কিন্তু জুই তাকে রাজি করাল যে তার গল্প ভাগ করে নেওয়া অন্য কোম্পানিগুলোকে তাদের নিজস্ব সংস্কৃতি এবং অনুশীলনগুলো পুনর্বিবেচনা করতে অনুপ্রাণিত করতে পারে। সাক্ষাৎকারটি রোহানের অফিসে পরিচালিত হয়েছিল, যা ইচ্ছাকৃতভাবে সহজ এবং এক্সিকিউটিভ অফিসের সাধারণ জাঁকজমক থেকে বঞ্চিত ছিল। বর্ণালী, 40-এর কোঠার এক মহিলা যার তীক্ষ্ণ চোখ এবং তীক্ষ্ণ সাংবাদিকতার খ্যাতি ছিল, তিনি স্পষ্ট প্রশ্ন দিয়ে শুরু করলেন যে কিভাবে এক কিশোর এই আকারের এক কোম্পানির নিয়ন্ত্রণ পেল। রোহান আবার গল্পটা বলল, এখন পরিচিত কিন্তু এখনও আবেগে ভরা। বর্ণালী মনোযোগ দিয়ে শুনছিল, মাঝে মাঝে নোট নিচ্ছিল, কিন্তু মূলত আখ্যানটি শোষণ করছিল। যখন সে শেষ করল, তখন সে তার পরের প্রশ্ন করার আগে এক মুহূর্ত চুপ করে রইল। আপনি কি মনে করেন না যে এমন এক ব্যবস্থায় গভীরভাবে সমস্যাযুক্ত কিছু আছে যেখানে এক বিলিয়নিয়ার মূলত এক খেয়ালের উপর ভিত্তি করে তার উত্তরসূরি বেছে নিতে পারে? যেখানে কর্পোরেট গণতন্ত্র এবং প্রতিষ্ঠিত শাসন কাঠামো সম্পূর্ণরূপে উপেক্ষা করা যেতে পারে? রোহান সাবধানে প্রশ্নটা বিবেচনা করল। সে এই নিয়ে অনেক নিদ্রাহীন রাত ভেবেছিল। আপনি এটা নিয়ে প্রশ্ন করে ঠিকই করেছেন, সে উত্তর দিল। এক বিমূর্ত স্তরে একজন ব্যক্তির দ্বারা এত ক্ষমতা প্রয়োগ করা নিয়ে অস্বস্তিকর কিছু আছে। কিন্তু বিকল্প, অন্তত এই নির্দিষ্ট ক্ষেত্রে, ছিল সেই একই ক্ষমতা কাঠামোকে পরিবর্তন ছাড়াই চলতে দেওয়া যা এক বিষাক্ত সংস্কৃতি তৈরি করেছিল। কখনো কখনো আমূল পরিবর্তনের জন্য আমূল পদক্ষেপের প্রয়োজন হয়। কিন্তু কে নিশ্চিত করবে যে আপনি এত কেন্দ্রীভূত ক্ষমতা নিয়ে ঠিক তাই হয়ে উঠবেন না যা আপনি প্রতিহত করার চেষ্টা করছেন? বর্ণালী জিজ্ঞেস করল। ইতিহাস সংস্কারকদের দ্বারা যারা স্বৈরশাসক হয়ে উঠেছিল। কেউ তা নিশ্চিত করতে পারে না, রোহান স্বীকার করল। এই কারণেই আমি আমার চারপাশে দায়বদ্ধতার প্রক্রিয়া তৈরি করেছি। আমার এক তত্ত্বাবধান বোর্ড আছে, পরামর্শকরা আছেন যারা আমাকে চ্যালেঞ্জ করতে ভয় পান না, কর্মচারীরা আছেন যাদের সমস্যা দেখলে কথা বলার জন্য উৎসাহিত করা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কোথা থেকে এসেছি, আমার পরিবার যে সংগ্রামগুলোর সম্মুখীন হয়েছে এবং এখনও হচ্ছে তা প্রতিনিয়ত মনে রেখে আমার নম্রতা বজায় রাখার চেষ্টা করি। আপনার পরিবারের কথা বলতে গিয়ে বর্ণালী বলে চলল, তারা এই সব কিছুর প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? রোহান হাসল, এক খাঁটি অভিব্যক্তি যা তার বৈশিষ্ট্যগুলোকে নরম করে দিল। আমার মা কয়েক সপ্তাহ ধরে বিশ্বাস করেননি। তিনি ভেবেছিলেন আমি গল্প বানাচ্ছি বা কোনো এলাবোরেট স্ক্যামের দ্বারা প্রতারিত হয়েছি। যখন আইনজীবীরা সমস্ত নথিপত্র নিয়ে আমাদের বাড়িতে হাজির হলেন, যখন তিনি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাগুলো দেখলেন, তখনই বাস্তবতাটা ঢুকতে শুরু করল। এখনও আমার মনে হয় তিনি এখনও প্রক্রিয়া করছেন।
আর আপনি? আপনি কিভাবে প্রক্রিয়া করছেন? মানে আপনি এক কিশোর যার দায়িত্বগুলো অভিজ্ঞ প্রাপ্তবয়স্কদেরও কাঁপিয়ে দেবে। আপনি কিভাবে কোনো স্বাভাবিকতার অনুভূতি বজায় রাখেন? আমি রাখি না, রোহান সততার সাথে উত্তর দিল। আমার জীবনে এখন স্বাভাবিক কিছুই নেই। কিন্তু আমি এই সব কিছুর আগে আমি কে ছিলাম তার সাথে সংযোগ বজায় রাখার চেষ্টা করি। আমি এখনও আমার পরিবারের সাথে সেই একই পরিমিত বাড়িতে থাকি। আমি এখনও যখনই পারি গণপরিবহন ব্যবহার করি। আমি এখনও সেই কয়েকজন বন্ধুর সাথে সময় কাটাই যাদের আমি সবকিছু বলার সাহস করেছি, যদিও সেই বন্ধুত্বগুলো অনিবার্যভাবে অদ্ভুত হয়ে গেছে। সাক্ষাৎকারটি ৩ সপ্তাহ পরে প্রকাশিত হয়েছিল, রবিবারের ব্যবসায়িক পরিপূরকের পুরো ৬ পৃষ্ঠা জুড়ে। শিরোনামটি সহজভাবে ছিল যে কিশোর ভারতীয় কর্পোরেট জগৎকে বিপ্লব ঘটাচ্ছে। প্রতিক্রিয়া ছিল বিস্ফোরক এবং বিভক্ত। কিছু ব্যবসায়ী এবং এক্সিকিউটিভ রোহানকে এক তাজা বাতাসের ঝাপটা হিসেবে প্রশংসা করলেন, এমন কেউ যে স্থবির ব্যবসায়িক গোডামিকে চ্যালেঞ্জ করছিল এবং প্রমাণ করছিল যে সহানুভূতি এবং লাভ পরস্পর বিরোধী নয়। অন্যরা তাকে সরল, আদর্শবাদী এবং বৈশ্বিক অর্থনীতির কঠোর বাস্তবতার মুখোমুখি হলেই ব্যর্থ হতে বাধ্য বলে সমালোচনা করলেন। এমনকি অভিযোগও ছিল যে পুরো গল্পটা এক এলাবোরেট ফ্র্যাড বা জনসংযোগের কৌশল। কিন্তু টেকভিশনের কর্মচারীদের জন্য গল্পটা এমন কিছুকে বৈধতা দিল যা তারা প্রতিদিন যাপন করছিল। তারা কোনো বিমূর্ত পরীক্ষা বা মার্কেটিং কৌশলের অংশ ছিল না। তারা এমন মানুষ ছিল যাদের জীবন জেনুইনলি বাস্তব এবং পরিমাপযোগ্য উপায়ে উন্নত হচ্ছিল। ফলা স্যান্ডার্স এক নিখুঁত উদাহরণ ছিল। ৩৬ বছর বয়সে সে ৮ বছর ধরে টেকভিশনে সিস্টেম বিশ্লেষক হিসেবে কাজ করছিল। সে ২ সন্তানের এক মা ছিল, কাজের চাহিদা এবং প্রায় একা সন্তানদের বড় করার দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করছিল। রোহানের পরিবর্তনের আগে সে শুধু বেঁচে থাকার জন্য যথেষ্ট আয় করত, এক বিপজ্জনক পাড়ায় ছোট অ্যাপার্টমেন্টে থাকত, বিল, সন্তানদের নিরাপত্তা, ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত চাপে থাকত। বেতন সমন্বয় তার আয় ৪৩% বাড়িয়েছিল। কিন্তু শুধু টাকাটাই তার জীবনকে রূপান্তরিত করেনি। এটা ছিল সংস্কৃতির পরিবর্তন। তার আগের ম্যানেজার তাকে অপরাধবোধে ভোগাত যখনই তাকে স্কুল থেকে সন্তানদের আনতে আগে বেরোতে হতো বা তারা অসুস্থ হলে অনুপস্থিত থাকতে হতো। এক ধ্রুবক চাপ ছিল, বলা হয়নি কিন্তু স্পষ্ট, যে মা হিসেবে তার ভূমিকা এক অসুবিধা যা তাকে যতটা সম্ভব কমিয়ে আনা উচিত। মানবসম্পদ বিভাগে জুইয়ের নতুন নেতৃত্বের অধীনে এমন নীতি বাস্তবায়িত হল যা স্বীকার করে যে কর্মচারীদের কাজের বাইরে জীবন আছে। যখন সম্ভব নমনীয় সময়, যে পদগুলো অনুমতি দেয় তার জন্য দূরবর্তী কাজ, উদার পারিবারিক ছুটি, এমনকি প্রয়োজনে অভিভাবকদের জন্য কোম্পানির প্রাঙ্গণে এক গুণগত মানের ডেকেয়ার। ফলা এক ভালো পাড়ায় যেতে পারল, তার সন্তানদের আরও নিরাপদ স্কুলে ভর্তি করতে পারল, ক্লান্তি এবং আর্থিক হতাশার সীমায় জীবনযাপন করা বন্ধ করতে পারল। কিন্তু তার চেয়েও বেশি সে আবার মর্যাদা অনুভব করল। সে অনুভব করল যে তাকে একজন ভালো মা এবং একজন ভালো কর্মচারী হওয়ার মধ্যে বেছে নিতে হবে না, যে তার সম্পূর্ণ মানবতা স্বীকৃত এবং মূল্যবান। এক প্রতিক্রিয়া সভায় যা জুই এখন নিয়মিত পরিচালনা করত, কর্মচারীদের তাদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি শোনার জন্য, ফলা তার গল্প ভাগ করে নিল। কথা বলার সময় অবাধে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেগুলো দুঃখের অশ্রু ছিল না। সেগুলো ছিল গভীর কৃতজ্ঞতার, স্বস্তির, নতুন করে আসার। বছরের পর বছর ধরে প্রথমবার সে বলল, আবেগে কণ্ঠস্বর কাঁপছিল, আমি এমন এক ভবিষ্যৎ কল্পনা করতে পারছি যেখানে আমার সন্তানদের আমার মতো সংগ্রাম করতে হবে না, যেখানে তাদের আসল সুযোগ থাকবে। আর এটা কারণ কেউ অবশেষে স্বীকার করেছে যে কর্মীরা শুধু নিঃশেষ না হওয়া পর্যন্ত শোষণের জন্য সম্পদ নয়, বরং পরিবার, স্বপ্ন এবং মর্যাদা সহ মানুষ। রোহান সেই সভায় উপস্থিত ছিল, ঘরের পেছনে বিচক্ষণভাবে বসেছিল। সে নিয়মিত এই প্রতিক্রিয়া সেশনগুলোতে অংশ নেওয়ার উপর জোর দিয়েছিল, তত্ত্বাবধান বা নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং শোনার জন্য, যে মানুষদের জীবন তার কোম্পানি প্রভাবিত করে তাদের যাপিত বাস্তবতার সাথে সংযুক্ত থাকার জন্য। ফলা কথা শেষ করার পর তাকে বিচক্ষণভাবে নিজের চোখের জল মুছতে হল। কিন্তু সব উন্নয়নই ইতিবাচক ছিল না। দায়িত্ব নেওয়ার ৬ মাস পর রোহান তার প্রথম বড় বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি হল। এক সরাসরি প্রতিযোগী, নোভাটেক সলিউশনস, টেকভিশনের কর্মচারীদের নিযোগের জন্য এক আক্রমণাত্মক প্রচারণা শুরু করল, আরও বেশি বেতন এবং উদার সাইনিং বোনাস অফার করে। এটা ছিল কোম্পানিকে অস্থিতিশীল করার এক স্পষ্ট প্রচেষ্টা, প্রমাণ করার যে রোহানের মডেল ঐতিহ্যবাহী ব্যবসায়িক অনুশীলনের সাথে প্রতিযোগিতা করতে পারে না। প্রাথমিকভাবে নেতৃত্ব দলের মধ্যে আতঙ্ক ছিল। উন্নয়ন বিভাগের ৩ জন প্রধান কর্মচারী এক সপ্তাহে নোভাটেকের অফার গ্রহণ করল।
অনিমেষ এক জরুরি সভার আয়োজন করল, তার অভিব্যক্তি চিন্তিত। যদি আমরা অপরিহার্য প্রযুক্তিগত প্রতিভা হারাতে শুরু করি, আমাদের চুক্তি পূরণ করার এবং নতুন পণ্য বিকাশের ক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। রোহান উদ্বেগগুলো শুনল, কিন্তু তার উত্তর সবাইকে অবাক করে দিল। আমরা কোনো নিলাম যুদ্ধে যাব না। যদি মানুষরা চলে যেতে চায় কারণ অন্য কোম্পানি বেশি টাকা অফার করছে, সেটা তাদের পছন্দ এবং আমি সম্মান করি। কিন্তু আমি শুধু আর্থিক দিক থেকে প্রতিযোগিতা করার চেষ্টা করে আমাদের নীতিগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করব না। জুই অনিমেষের উদ্বেগ ভাগ করে নিন। রোহান, আমি দার্শনিক দিক থেকে আপনার অবস্থান বুঝি। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে। যদি আমরা খুব বেশি প্রতিভা হারিয়ে ফেলি, কোম্পানি ভেঙে পড়তে পারে। আর তখন আমাদের উপর নির্ভরশীল সমস্ত কর্মচারী পরিণতি ভোগ করবে। রোহান মাথা নাড়ল, পয়েন্টের বৈধতা স্বীকার করে। তাহলে আমরা অন্য কিছু করব। আমরা স্পষ্টভাবে জানাব যে আমরা বেতনের বাইরে কি অফার করি। আমরা আমাদের কর্মচারীদের মনে করিয়ে দেব কেন এখানে কাজ করা আলাদা। আর আমরা বিশ্বাস করব যে যারা সত্যি আমরা যা তৈরি করেছি তার মূল্য দেয় তারা থাকতে পছন্দ করবে। সে এক ব্যক্তিগত বার্তা তৈরি করল যা সমস্ত কর্মচারীদের কাছে পাঠানো হয়েছিল, কোনো ঠান্ডা কর্পোরেট ইমেলের মাধ্যমে নয়, বরং হাতে দেওয়া শারীরিক চিঠির মাধ্যমে। চিঠিটা এমন একসাথ এবং দুর্বল উপায়ে ছিল যা কর্পোরেট যোগাযোগে খুব কমই দেখা যায়। আপনারা হয়তো শুনেছেন যে এক প্রতিযোগী সক্রিয়ভাবে আমাদের কর্মচারীদের নিয়োগ করার চেষ্টা করছে। চিঠিটা শুরু হতো, এবং এটা সত্যি যে তারা স্বল্পমেয়াদে বেশি বেতন অফার করতে পারে। আমি ভান করব না যে আমাদের কাছে ডলারের বিনিময়ে ডলারের সাথে প্রতিযোগিতা করার মতো সম্পদ আছে এমন কোম্পানিগুলোর সাথে যারা শুধু কিছু অভিজাত এক্সিকিউটিভ নয়, সমস্ত কর্মচারীদের ন্যায্য আচরণের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভাগ করে না। কিন্তু আমি চাই আপনারা জানুন আমরা কি অফার করি। আমরা এমন এক পরিবেশ অফার করি যেখানে আপনাকে এক সম্পূর্ণ ব্যক্তি হিসেবে ব্যবহার করা হয়, শুধু এক উৎপাদনশীল সম্পদ হিসেবে নয়। যেখানে আপনার অবদান আপনার পদবি নির্বিশেষে মূল্যবান। যেখানে আপনি প্রতিদিন বাড়ি গিয়ে জানতে পারেন যে আপনি ত্রৈমাসিক লাভের চেয়ে বড় কিছুর অংশ। যেখানে আপনার কল্যাণ এবং আপনার পরিবারের কল্যাণ সত্যিকারের অগ্রাধিকার, শুধু মানব সম্পদ ম্যানুয়ালের খালি শব্দ নয়। চিঠিটা বলে চল বাস্তব সুবিধাগুলো, পেশাগত উন্নয়ন কর্মসূচি, কর্মজীবনের নীতিগুলো যা কর্মচারীদের সম্পূর্ণ মানবতাকে স্বীকার করে তা বর্ণনা করে। কিন্তু এটা এমন এক নোটে শেষ হল যা অনেক মানুষকে গভীরভাবে স্পর্শ করল। যদি আপনি অন্য কোম্পানির থেকে কোনো অফার পান এবং তা গ্রহণ করার সিদ্ধান্ত নেন, আমি কোনো বিদ্বেষ রাখব না। প্রত্যেককে তাদের নিজস্ব পরিস্থিতি এবং অগ্রাধিকারের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যদি আপনি থাকার সিদ্ধান্ত নেন, জেনে রাখুন যে আপনার বিশ্বস্ততা নষ্ট হবে না। আমরা আপনার উপর, আপনার উন্নয়নে, আপনার ভবিষ্যতে বিনিয়োগ চালিয়ে যাব। কারণ আমরা বিশ্বাস করি যে স্থায়ী কিছু তৈরি করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি প্রয়োজন, শুধু আর্থিক লেনদেন নয়। প্রতিক্রিয়া ছিল অসাধারণ। নোভাটেক পরবর্তী সপ্তাহগুলোতে যে ৩০ জন কর্মচারীকে নিয়োগ করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে মাত্র ৫ জন অফার গ্রহণ করল। বাকি ২৫ জন থাকতে পছন্দ করল। তাদের মধ্যে অনেকেই তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রোহানের কাছে তাদের নিজস্ব উত্তর চিঠি লিখল। তপন নামে একজন সিনিয়র ডেভেলপার লিখলেন, আমি এমন এক অফার পেয়েছিলাম যা আমার বর্তমান বেতনের চেয়ে ৪০% বেশি ছিল। ২ দিন ধরে আমি এটা গ্রহণ করার কথা গুরুত্বের সাথে বিবেচনা করেছিলাম। কিন্তু তারপর আমি ভাবলাম আপনার দায়িত্ব নেওয়ার পর আমার জীবন কিভাবে পাল্টে গেছে। আমি ভাবলাম আমার ম্যানেজার এখন আমাকে কিভাবে সম্মানের সাথে ব্যবহার করে, কিভাবে আমি আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর জন্য সপ্তাহে ২ দিন দূর থেকে কাজ করতে পারি, কিভাবে আমি আর কাজে যাওয়ার ভয়ে পেটে সেই উদ্বেগের গীত নিয়ে জেগে উঠি না। আর আমি বুঝতে পারলাম যে কোনো অতিরিক্ত টাকা এর বিনিময়ে মূল্যবান নয়। নোভাটেকের টেক ভিশনকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শেষ পর্যন্ত বিপরীত প্রভাব ফেল। এটা কর্মচারীদের সচেতনভাবে প্রকাশ করতে বাধ্য করল কেন তারা থাকতে পছন্দ করছে, তাদের প্রতিশ্রুতি এবং সম্প্রদায়ের অনুভূতিকে শক্তিশালী করল। গল্পটা শিল্প জুড়ে ছড়িয়ে পড়ল, এবং বিদ্রূপের বিষয়, টেক ভিশন অন্য কোম্পানির প্রতিভাবান পেশাদারদের থেকে অনাকাঙ্ক্ষিত জীবন বৃত্তান্ত পেতে শুরু করল যারা রোহান যে সংস্কৃতি তৈরি করছিল তার অংশ হতে চেয়েছিল। নিয়ন্ত্রণ নেওয়ার ১ বছর পর, রোহানের বয়স এখন ১৫, এবং টেক ভিশনের রূপান্তর ছিল অনস্বীকার্য। কোম্পানি শুধু বাজারে তার অবস্থান বজায় রাখেনি, বরং এটিকে শক্তিশালী করেছিল। নতুন চুক্তি আগের চেয়ে বেশি হারে স্বাক্ষরিত হচ্ছিল। উদ্ভাবন ত্বরান্বিত হয়েছিল, আরও নিযুক্ত দলগুলো ভালো ধারণা তৈরি করছিল। আর বছরের পর বছর ধরে প্রথমবার, টেক ভিশন ব্যবসায়িক প্রকাশনা শুধু তার আর্থিক ফলাফলের জন্য নয়, তার অনুকরণীয় কর্পোরেট সংস্কৃতির জন্য উল্লেখ করা হচ্ছিল।
রোহান সম্মেলন এবং ব্যবসায়িক অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রণ পেতে শুরু করল। প্রাথমিকভাবে অনিচ্ছুক, সে জুই এবং অনিমেষের দ্বারা রাজি হল যে তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া অন্য কোম্পানিগুলোকে তাদের নিজস্ব অনুশীলনগুলো পুনর্বিবেচনা করতে প্রভাবিত করতে পারে। তার প্রথম বক্তৃতা ছিল নয়াদিল্লিতে এক ব্যবসায়িক নেতৃত্ব অনুষ্ঠানে, যেখানে ৫০০রও বেশি এক্সিকিউটিভ এবং ব্যবসায়ী উপস্থিত ছিলেন। রোহান পর্দার আড়ালে দৃশ্যত নার্ভাস ছিল, তার হাত ঘামছিল, যে পয়েন্টগুলো সে বলতে চায় তা মনে মনে পর্যালোচনা করছিল। জুই তার সাথে ছিল, উৎসাহ দিচ্ছিল। তুমি হাজার হাজার মানুষের জীবন পাল্টে দিয়েছ, সে মনে করিয়ে দিল। শুধু তোমার সত্যিটা বলো। তারা শুনবে। যখন রোহান মঞ্চে উঠল, দর্শকরা নীরব হয়ে গেল। সেখানে সেই কিশোর দাঁড়িয়েছিল যার সম্পর্কে তারা এত পড়েছে, এক সাধারণ কিন্তু উপযুক্ত পোশাকে, সাধারণত এই অনুষ্ঠানগুলোতে আধিপত্য করা দামি স্যুটের কিছুই নয়। সে পরিসংখ্যান বা ব্যবসায়িক তত্ত্ব দিয়ে শুরু করেনি, বরং এক গল্প দিয়ে। ১.৫ বছর আগে আমি স্কুল থেকে ফেরা এক সাধারণ ছাত্র ছিলাম যখন আমি ফুটপাথে একজন মানুষকে পড়ে থাকতে দেখি। বেশিরভাগ মানুষ না থেমে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। কেউ কেউ দেখছিল, কিন্তু হাঁটতে থাকছিল। আমিও তাই করতে পারতাম। আমার দেরি হচ্ছিল, হোমওয়ার্ক অপেক্ষা করছিল, আমার নিজের জীবন ছিল। কিন্তু আমার ভেতরের কিছু একটা বলল থামতে, সাহায্য করতে, সেই মানুষটাকে একজন ব্যক্তি হিসেবে দেখতে যার সাহায্যের প্রয়োজন, আমার পথের এক অসুবিধা হিসেবে নয়। দর্শকরা সম্পূর্ণ মগ্ন ছিল। রোহান বলে চল, আশুতোষের গল্প, পরীক্ষা, কোম্পানির রূপান্তর বলল। কিন্তু তারপর সে দিক পরিবর্তন করল। কিন্তু আমি এখানে আমার গল্পকে মহিমান্বিত করতে আসিনি। আমি এখানে আপনাদের চ্যালেঞ্জ করতে এসেছি। আপনাদের মধ্যে কতজন সেই মানুষটার পাশ দিয়ে না থেমে চলে যেতেন? নিজেদের সাথে সৎ হন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের মধ্যে কতজন প্রতিদিন আপনাদের কর্মচারীদের পাশ দিয়ে যান, তাদের সম্পদ হিসেবে, স্প্রেডশিটের সংখ্যা হিসেবে, কমানোর জন্য খরচ হিসেবে দেখেন, তাদের স্বপ্ন, সংগ্রাম, পরিবার, মর্যাদাসহ মানুষ হিসেবে সত্যিই না দেখে? ঘরের অস্বস্তি এখন স্পষ্ট ছিল। রোহান এমন সত্যে স্পর্শ করছিল যা অনেকেই মুখোমুখি হতে পছন্দ করত না। আমি প্রতিনিয়ত একই যুক্তি শুনি। যে ব্যবসা হল ব্যবসা, যে আবেগপ্রবণতা বিল পরিশোধ করে না, যে আধুনিক প্রতিযোগিতামূলক জগতে আপনাকে কঠোর হতে হবে, এমন কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা মানুষের চেয়ে লাভকে অগ্রাধিকার দেয়। আর আমি এখানে বলতে এসেছি যে এটা একটা মিথ্যা যা আমরা নিজেদের নৈতিক দায়িত্ব থেকে মুক্ত করার জন্য বলি। দর্শকদের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ কেউ অপমানিত মনে হচ্ছিল, অন্যরা কৌতূহলী। রোহান পিছু হটল না। গত বছরে টেকভিশন উল্লেখযোগ্যভাবে বেতন বাড়িয়েছে, ব্যাপক সুবিধা বাস্তবায়ন করেছে, এমন নীতি তৈরি করেছে যা আমাদের কর্মচারীদের সম্পূর্ণ মানবতাকে স্বীকার করে। আর জানেন কি হয়েছে? আমাদের উৎপাদনশীলতা ২২% বেড়েছে। আমাদের কর্মচারী পরিবর্তনের হার ঐতিহাসিক নিম্নস্তরে নেমে গেছে। আমাদের উদ্ভাবন ত্বরান্বিত হয়েছে। আমরা আরও চুক্তি স্বাক্ষর করছি এবং ক্লায়েন্টদের সাথে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করছি। তাহলে আমাকে বলুন, বিনিময়টা কোথায়? সেই ত্যাগটা কোথায় যা আমাদের মানুষদের ভালো ব্যবহার করা এবং ব্যবসায় সফল হওয়ার মধ্যে করতে হবে বলে মনে করা হয়? তৃতীয় সারিতে একজন মহিলা হাত তুল। রোহান একটা বিরতি নিল, প্রশ্ন করার অনুমতি দিল। আপনার এই পছন্দগুলো করার বিলাসিতা আছে কারণ আপনি এক ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং লাভজনক কোম্পানির উত্তরাধিকারী হয়েছেন। যদি আপনি শূন্য থেকে শুরু করতেন, এক পরিপূর্ণ বাজারে প্রতিযোগিতা করতেন, সামান্য লাভাংশ নিয়ে, এই দর্শনগুলো কি তখনও কাজ করত? এটা একটা চমৎকার প্রশ্ন, রোহান উত্তর দিল। আর সত্যি বলতে, আমি নিশ্চিতভাবে জানি না। কিন্তু আমি বলতে পারি যে মানুষদের মর্যাদার সাথে ব্যবহার করার, পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার, শ্রেণীবিন্যাস নির্বিশেষে অবদানের মূল্য দেওয়ার নীতিগুলো, এই নীতিগুলো বাস্তবায়ন করতে টাকা লাগে না। লাগে অহংকার, লাগে গর্ব, লাগে এটা স্বীকার করার ইচ্ছা যে আপনার কাছে সব উত্তর নেই। আর হ্যাঁ, আমার মনে হয় এগুলো শূন্য থেকে শুরু করলেও কাজ করত, হয়তো বিশেষ করে শূন্য থেকে শুরু করলে, কারণ আপনি শুরু থেকেই এক স্বাস্থ্যকর সংস্কৃতি তৈরি করতেন, এক বিষাক্ত সংস্কৃতি ঠিক করার চেষ্টা করার পরিবর্তে। বক্তৃতার পর ডজন ডজন মানুষ রোহানের কাছে এল। কেউ কেউ সন্দিহান ছিল, তার পয়েন্টগুলো নিয়ে বিতর্ক করতে চেয়েছিল। অন্যরা জিনিয়েরলি কৌতূহলী ছিল, বাস্তবায়ন সম্পর্কে প্রশ্ন করছিল। কিন্তু বেশ কয়েকজন দৃশ্যত আবেগপ্রবণ এক্সিকিউটিভ ছিলেন, স্বীকার করছিলেন যে তাদের নিজেদের কোম্পানিগুলো পথ হারিয়েছে, যে তারা নিজেরাই এমন ধরনের নেতা হয়ে উঠেছে যাদের নিয়ে তারা গর্বিত নয়।
50-এর কোঠার এক ভদ্রলোক মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, রোহানের হাত জোরে চেপে ধরলেন। ধন্যবাদ, তিনি সহজভাবে বললেন। আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি সিইও হওয়ার আগে কে ছিলাম। শুধু সংখ্যায় সাফল্য মাপার আগে। আমি আমার কোম্পানিতে ফিরে গিয়ে আসল পরিবর্তন আনব। রোহান বক্তৃতা এবং নিবন্ধের মাধ্যমে তার প্রভাব বিস্তার করার সময় টেকভিশন বিকশিত হতে থাকল। জুই এখন তার নেতৃত্বে এক বিশাল দল নিয়ে মানবসম্পদ এবং কর্পোরেট সংস্কৃতির পরিচালক পদে উন্নীত হয়েছিল। সে এমন উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়ন করেছিল যা অন্য কোম্পানিগুলো অধ্যয়ন করতে এবং অনুকরণ করার চেষ্টা করতে শুরু করল। এর মধ্যে একটি কর্মসূচি ছিল বিপরীত মেন্টরশিপ উদ্যোগ, যেখানে জুনিয়র কর্মচারীদের সিনিয়র এক্সিকিউটিভদের সাথে জুটি করা হতো, মেন্টরড হওয়ার জন্য নয়, বরং মেন্টর করার জন্য। ধারণাটা ছিল যে তরুণরা, প্রায়শই নতুন প্রযুক্তি এবং সামাজিক প্রবণতার সাথে বেশি সংযুক্ত, তাদের মূল্যবান দৃষ্টিকোণ ছিল যা বয়স্ক এক্সিকিউটিভদের শোনা দরকার। অনিমেষ কর্মসূচিতে অংশ নিয়েছিল, কিয়ার সাথে জুটিবদ্ধ হয়েছিল, সেই তরুণ মার্কেটিং ইন্টার্ন যে প্রথম সাধারণ সভায় ভয় সম্পর্কে সৎ প্রশ্ন করেছিল। প্রাথমিকভাবে সন্দিহান, অনিমেষ দ্রুত আবিষ্কার করল তার কতটা শেখার আছে। কিয়া তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করত, দশক ধরে ধরে রাখা অনুমান নিয়ে প্রশ্ন করত, তরুণ কর্মচারীরা কাজ, উদ্দেশ্য এবং জীবন ভারসাম্য কীভাবে দেখে সে সম্পর্কে দৃষ্টিকোণ দিত। তাদের মাসিক সেশনগুলোর একটিতে কিয়া অনিমেষকে এক অপারেশনাল সিদ্ধান্তের বিষয়ে মুখোমুখি করল যা সে প্রস্তাব করছিল। সমস্ত সম্মানের সাথে মিস্টার রায়, সে বলল, আমার মনে হয় এই পদ্ধতিটা যেভাবে সবসময় কাজ করা হয়েছে তার উপর ভিত্তি করে, যেভাবে করা উচিত তার উপর নয়। আপনি স্বল্পমেয়াদে সর্বোচ্চ দক্ষতার জন্য অপটিমাইজ করছেন, কিন্তু কর্মচারীদের কল্যাণ এবং দীর্ঘমেয়াদী টেকসিতার বিনিময়ে অনিমেষ অপমানিত হতে পারত, 25 বছর ছোট এবং বেশ কয়েকটি পদ নিচের কারো প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করতে পারত। কিন্তু সে নিজেকে সত্যিই শোনার জন্য, প্রতিরক্ষামূলক অহংকার ছাড়াই তার কথাগুলো বিবেচনা করার জন্য বাধ্য করল। আর সে বুঝতে পারল যে সে একেবারে ঠিক। তুমি ঠিক বলেছ, সে স্বীকার করল, এমন কিছু যা 2 বছর আগের অনিমেষ কখনো বলতে পারত না। আমি এক নির্দিষ্ট চিন্তাধারায় এতটাই অভ্যস্ত যে আমি আর প্রশ্নই করি না। আমাকে চ্যালেঞ্জ করার জন্য ধন্যবাদ। এই ধরনের নম্রতা, বয়স বা পদ নির্বিশেষে শেখার ইচ্ছা টেকভিশনের পুরো সংস্কৃতিতে ছড়িয়ে পড়তে শুরু করল। এটা আর এমন এক কোম্পানি ছিল না যেখানে জ্ঞান শুধু উপর থেকে নিচে প্রবাহিত হতো, বরং এক পারস্পরিক শিক্ষার সম্প্রদায় যেখানে ভালো ধারণাগুলো তাদের উৎস নির্বিশেষে মূল্যবান ছিল। এদিকে রোহানের ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলো চলতে থাকল। তার পরিবার এক ভালো বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু সে জোর দিয়েছিল যে এটা পরিমিত হবে এক মধ্যবিত্ত পাড়ায়, কোনো বিচ্ছিন্ন বিলাসবহুল কন্ডোমিনিয়ামে নয়। সে বেশিরভাগ মানুষের বাস্তবতার সাথে সংযোগ বজায় রাখতে চেয়েছিল, বিশেষাধিকারের এক বুদবুদে নিজেকে বিচ্ছিন্ন করতে চায়নি। তার ছোট ভাইবোন 12 বছরের লব এবং 9 বছরের সিয়া পারিবারিক পরিস্থিতির পরিবর্তনে মানিয়ে নিতে অসুবিধা করছিল। লব বিশেষভাবে বিভ্রান্তির লক্ষণ দেখাচ্ছিল, কখনো স্কুলে বেশি আক্রমণাত্মক হয়ে উঠছিল, কখনো বেশি গুটিয়ে যাচ্ছিল। রোহান প্রতি বৃহস্পতিবার রাত একচেটিয়াভাবে তার ভাইবোনদের জন্য উৎসর্গ করতে শুরু করল, কোনো ফোন, কোনো কাজ নয়, শুধু গুণগত সময়। এরকম এক রাতে, যখন তারা একসাথে ভিডিও গেম খেলছিল, লব অবশেষে যা অনুভব করছিল তা প্রকাশ করল। স্কুলের সবাই এখন তোমার সম্পর্কে জানে। কোম্পানি, টাকা সম্পর্কে। মানুষরা আমার সাথে অন্যরকম ব্যবহার করে। কেউ কেউ হঠাৎ করে আমার বন্ধু হতে চায়, কিন্তু আমি জানি এটা তোমার যা আছে তার জন্য, আমি কে তার জন্য নয়। অন্যরা ঈর্ষা করে, বাজে মন্তব্য করে। রোহান গেমটা থামিয়ে তার ভাইয়ের দিকে ঘুরল, অপরাধবোধের ভার অনুভব করে। আমি দুঃখিত, লব। আমি কখনো চাইনি আমার পছন্দগুলো তোমার জীবনকে আরও কঠিন করে তুলুক। এটা তোমার দোষ নয়, লব উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে অভিমান ছিল। তুমি অসাধারণ কিছু করেছ। কিন্তু কখনো কখনো আমার শুধু মনে হয় সবকিছু আগের মতো হলে ভালো হতো, জানো? যখন আমরা শুধু সাধারণ সমস্যা সহ এক সাধারণ পরিবার ছিলাম। সিয়া মেঝেতে বসে তার ব্লগ দিয়ে খেলছিল, মাথা তুল। আমার নতুন বাড়িটা ভালো লাগে। আর যে মা আর রাতে টাকা নিয়ে চিন্তা করে কাঁদে না। কিন্তু আমার এটাও মনে পড়ে যখন রোহান সবসময় এখানে থাকত, সবসময় কাজ করত বা ভ্রমণ করত না। বাচ্চাদের কথাগুলো রোহানকে গভীরভাবে আঘাত করল। সেই রাতে সে আশুতোষকে এক না পাঠানো চিঠি লিখল, এমন কিছু যা সে তার অভিজ্ঞতা এবং সিদ্ধান্তগুলো প্রক্রিয়া করার এক উপায় হিসেবে নিয়মিত করত। শ্রী আশুতোষ, সে লিখল, আপনি আমাকে এক অসাধারণ সুযোগ দিয়েছেন, এক দায়িত্ব। আর আমি সম্মানিত, আমি আপনার বিশ্বাসকে সম্মান জানাতে নিবেদিত।
কিন্তু এমন মুহূর্ত আসে যখন আমি খরচের কথা ভাবি। আমার ভাইবোনরা এমন পরিণতির সম্মুখীন হচ্ছে যা তারা কখনো চায়নি। আমার মা প্রতিনিয়ত চিন্তা করেন যে এই সব কিছু আমাকে এমনভাবে পাল্টে দেবে যা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর আমি নিজেই কখনো কখনো আয়নায় তাকিয়ে সেই ছেলেটাকে প্রায় চিনতে পারি না যে শুধু কাউকে সাহায্য করেছিল কারণ এটা ঠিক কাজ ছিল। সে পৃষ্ঠা পর পৃষ্ঠা লিখে চল, সন্দেহ এবং ভয় ঢেলে দিল যা সে আর কারো সাথে ভাগ করতে পারত না। এত অল্প বয়সে এত ভার বহন করার অদ্ভুত একাকিত্ব প্রকাশ করে। বোর্ডের ঘরের সেই রূপান্তরকারী দিনের পর 2 বছর কেটে গিয়েছিল। রোহানের বয়স এখন 16, এবং যদিও সে টেকনিক্যামেন্ট এখনও এক কিশোর, তার চোখে এক পরিপক্কতা ছিল যা সাধারণত বিকশিত হতে দশক লাগে। টেকভিশন এন্টারপ্রাইজ সারা ভারতের ম্যানেজমেন্ট স্কুলগুলোতে এক কেস স্টাডি হয়ে উঠেছিল এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে শুরু করেছিল। কোম্পানি তার কার্যক্রম প্রসারিত করেছিল, 2টি নতুন অফিস খুলেছিল, একটি দিল্লিতে এবং অন্যটি মুম্বাইতে। কিন্তু সাধারণ কর্পোরেট সম্প্রসারণের বিপরীতে রোহান জোর দিয়েছিল যে প্রতিটি নতুন অফিস শুরু থেকেই সেই একই মূল্যবোধ এবং সংস্কৃতি দিয়ে তৈরি করা হবে যা কলকাতার প্রধান কার্যালয়কে রূপান্তরিত করেছিল। জুই ক্রমাগত স্থানগুলোর মধ্যে ভ্রমণ করত, নিশ্চিত করত যে টেকভিশনকে বিশেষ করে তোলা সারমর্মটা স্কেলে হারিয়ে না যায়। এক বৃহস্পতিবার সকালে রোহান তার অফিসে এক নতুন পূর্ণবৃত্তির জন্য প্রস্তাবনা পর্যালোচনা করছিল যখন সে এক অপ্রত্যাশিত দর্শন পেল। সচিব ঘোষণা করল যে মিহির তালুকদার লবিতে আছেন, তার সময়ের কয়েক মিনিট চাইছেন। রোহান অবাক হল কিন্তু কৌতূহলী। মিহির, সেই এক্সিকিউটিভ যে সেই প্রথম দিনে অপমানগুলোর নেতৃত্ব দিয়েছিল, যে তার অহংকার এবং নিষ্ঠুরতার জন্য সবকিছু হারিয়েছিল। তাকে উপরে পাঠিয়ে দাও, রোহান এক মুহূর্ত দ্বিধার পর বলল। যখন মিহির ঢুকল, রোহান তাকে প্রায় চিনতেই পারল না। যে মানুষটা 2 বছর আগে এত অহংকারের সাথে তার চারপাশে হেঁটেছিল, সে দৃশ্যত ভিন্ন ছিল। তার স্যুটটা নিম্নমানের ছিল এখন। ও পেশাদার কিন্তু আগের জাঁকজমক ছাড়াই। তার মুখে এমন রেখা ছিল যা আগে ছিল না, এবং তার চোখে এমন কিছু ছিল যা রোহানকে শনাক্ত করতে এক মুহূর্ত লাগল, খাঁটি নম্রতা। রোহান, মিহির শুরু করল, দরজার কাছে দাঁড়িয়ে যেন সে নিশ্চিত নয় যে তার পুরোপুরি ঢোকা উচিত কিনা। আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি জানি আমার আপনার সময় চাওয়ার কোনো অধিকার নেই। বসুন দয়া করে, রোহান প্রস্তাব করল, একটা চেয়ারের দিকে ইশারা করে। আমাদের অস্বস্তিকর আনুষ্ঠানিকতায় থাকার দরকার নেই। মিহির চেয়ারের ধারে বসল, তার হাতগুলো নার্ভাসভাবে তার বহন করা ব্রিফকেসটা ঠিক করছিল। আমি এখানে বেশ কিছু জিনিসের জন্য এসেছি। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এক খাঁটি ক্ষমা চাইতে এসেছি। শুধু সেই দিনের নিষ্ঠুর কথাগুলোর জন্য নয়, বরং সেই কথাগুলো যা প্রতিনিধিত্ব করত তার জন্য। বছরের পর বছর ধরে মানুষদের মানুষের চেয়ে কম হিসেবে ব্যবহার করা, পদার্থের চেয়ে মর্যাদাকে মূল্য দেওয়া, ক্ষমতাকে আমার মৌলিক চরিত্রকে দূষিত করতে দেওয়া। রোহান নীরবে শুনছিল, মিহিরকে চালিয়ে যেতে দিয়ে। গত 2 বছরে, মিহির বলে চল, আমি অনেক কিছু হারিয়েছি। আমার চাকরি, আমার মর্যাদা, আমার পরিচয় যা আমি দশক ধরে গড়ে তুলেছিলাম। কিন্তু জানেন আমি কি আবিষ্কার করেছি? এই ক্ষতিগুলো আমাকে মুখোমুখি হতে বাধ্য করেছে আমি সত্যিই কে হয়ে উঠেছিলাম। আর আমি যা দেখেছি তা আমার ভালো লাগেনি। সে বলে চলার আগে গভীরভাবে শ্বাস নিন। আমি এক মাঝারি আকারের কোম্পানিতে অপারেশনস ম্যানেজার হিসেবে চাকরি পেয়েছি। বেতনটা আমি এখানে যা পেতাম তার অর্ধেকেরও কম। আমি এক ছোট অ্যাপার্টমেন্টে থাকি। যে গাড়িটা আমি এত গুরুত্বপূর্ণ মনে করতাম তা বিক্রি করে দিয়েছি। আমাকে আমার জীবনধারা পুরোপুরি পুনর্মূল্যায়ন করতে হয়েছে। আর আপনি জানেন আশ্চর্যজনক কি? আমি এখন আগের চেয়ে বেশি খুশি যখন আমার সবকিছু ছিল। রোহান জেনুইনলি আগ্রহী হয়ে সামনের দিকে ঝুঁকল। কি পাল্টেছে? সবকিছু, মিহির এক দুঃখের হাসির সাথে উত্তর দিল। আমার নতুন চাকরিতে কোনো কঠোর শ্রেণীবিন্যাস নেই, কোনো অপমানের সংস্কৃতি নেই। আমার বস আমাকে এক মূল্যবান সহযোগী হিসেবে ব্যবহার করেন, এক বাতিলযোগ্য অধীনস্থ হিসেবে নয়। আর আমি পরিবর্তে আমার দলকে সেই সম্মান দিই যা আমি এখানে আমার নেতৃত্বের অধীনে থাকা মানুষদের কখনো দিইনি। আমি শিখেছি যে নেতৃত্ব মানে আধিপত্য করা নয়, মানে সেবা করা। সে তার ব্রিফকেসটা খুলে একটা কাগজ বের করল। এটা আমার বর্তমান বসের এক সুপারিশপত্র। তিনি এখানে আমার অতীত সম্পর্কে, আমি কিভাবে বরখাস্ত হয়েছিলাম বা কেন সে সম্পর্কে জানেন না। তিনি শুধু জানেন আমি এখন যে নেতা, এবং মনে হচ্ছে আমি যথেষ্ট ভালো করছি যে তিনি এটা লিখেছেন। রোহান চিঠিটা নিয়ে দ্রুত পড়ল। এটা প্রশংসায় উচ্ছ্বসিত ছিল, মিহিরকে এক সহানুভূতিশীল নেতা, এক নিবেদিত মেন্টর এবং এমন কেউ হিসেবে বর্ণনা করছিল যে সবসময় দলের কল্যাণকে প্রথমে রাখে।
এটা চিত্তাকর্ষক, রোহান সততার সাথে বলল। খাঁটি রূপান্তর সহজ নয়। অনেক মানুষ বাহ্যিক পরিস্থিতিকে দোষ দিতে পছন্দ করে, পাল্টানোর জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ কাজ করার পরিবর্তে। আপনি আমাকে এটা শিখিয়েছেন, মিহির বলল। 14 বছরের এক ছেলে আমাকে শিখিয়েছে যা কর্পোরেট জগতে 15 বছর আমাকে ভুলিয়ে দিয়েছিল। যে মর্যাদার চেয়ে মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ। যে ক্ষতিপূরণের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি যখন তারা আপনাকে বিনিময়ে কিছু দিতে পারে না তখন তাদের সাথে কেমন ব্যবহার করেন তা প্রকাশ করে আপনি সত্যিই কে। আপনি এখানে কেন এসেছেন? রোহান মৃদুস্বরে জিজ্ঞেস করল। আমি আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছি না, শুধু কৌতূহলী। এর একটা অংশ হল সমাপ্তি, মিহির স্বীকার করল। আমার প্রয়োজন ছিল আপনি জানুন যে আমাকে বরখাস্ত করার আপনার সিদ্ধান্ত, যদিও তা বেদনাদায়ক ছিল, আমার সাথে ঘটা সেরা জিনিস ছিল। এটা আমাকে পুরোপুরি সেই ভয়ঙ্কর ব্যক্তি হয়ে ওঠা থেকে বাঁচিয়েছে যা আমি হয়ে উঠছিলাম। আর একটা অংশ হল কৃতজ্ঞতা। আমি চেয়েছিলাম আপনি জানুন যে শ্রী আশুতোষের পরীক্ষা, যদিও আমি দর্শনীয়ভাবে ব্যর্থ হয়েছিলাম, শেষ পর্যন্ত আমাকে সেই শিক্ষাটা শিখিয়েছে যা আমার সবচেয়ে বেশি শেখার প্রয়োজন ছিল। দুইজন মানুষ আরও 1 ঘণ্টা কথা বলল। মিহির তার রূপান্তরের যাত্রার গল্প ভাগ করে নিল, রোহান কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার তার নিজস্ব অভিজ্ঞতা থেকে অন্তর্দৃষ্টি দিল। যখন মিহির অবশেষে যাওয়ার জন্য উঠে দাঁড়াল, সে দ্বিধা করল। শেষ একটা কথা। আমি এখানে আপনি যা করেছেন, যে পরিবর্তনগুলো আপনি বাস্তবায়ন করেছেন, যে প্রভাব আপনি শুধু এই কোম্পানিতে নয় বরং অন্যেরা ব্যবসা এবং নেতৃত্ব সম্পর্কে যেভাবে ভাবে তার উপর ফেলছেন তা অনুসরণ করি। আর আমি চাই আপনি জানুন যে আপনি আমাকে অনুপ্রাণিত করেন। ৪৫ বছরের এক মানুষ ১৬ বছরের এক কিশোরের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে। এর মধ্যে একটা কবিতা আছে। আমার মনে হয় মিহির চলে যাওয়ার পর রোহান তার অফিসে দীর্ঘক্ষণ বসে রইল, দর্শনটি প্রক্রিয়া করছিল। খাঁটি রূপান্তর দেখা, সাক্ষ্য দেওয়া যে এমনকি যারা অহংকার এবং নিষ্ঠুরতার জন্য হারিয়ে গেছে বলে মনে হয় তারাও যদি কাজ করতে ইচ্ছুক হয় তবে মুক্তি খুঁজে পেতে পারে। এর মধ্যে গভীরভাবে মর্মস্পর্শী কিছু ছিল। সেই রাতে রোহান সেই জায়গায় গেল যা তার ব্যক্তিগত আশ্রয়স্থল হয়ে উঠেছিল, আশুতোষের রেখে যাওয়া সম্পত্তি। এটা ছিল এক শান্ত পাড়ায় এক পরিমিত বাড়ি, অনেকেই যা আশা করবে তার মতো কোনো প্রাসাদ নয়। রোহান এটা মূলত বিশেষ মিটিং এবং যখন তার ভাবার জন্য একাকিত্বের প্রয়োজন হতো তখন ব্যবহার করত। বাড়িটা ঠিক যেমন আশুতোষ রেখে গিয়েছিলেন, সহজ কিন্তু মার্জিত, বই এবং ফটোগ্রাফে ভরা যা এক অর্থবহ কিছু গড়ার জন্য উৎসর্গীকৃত এক জীবনের গল্প বলত। রোহান প্রায়শই লাইব্রেরিতে বসত, আশুতোষের প্রিয় বইগুলোর দ্বারা পরিবেষ্টিত হয়ে, এবং তার না পাঠানো চিঠিগুলো লিখত। শ্রী আশুতোষ, সে সেই রাতে লিখতে শুরু করল, মিহির আজ আমাকে দেখতে এসেছিল। তাকে মনে আছে? সেই এক্সিকিউটিভ যে সেই প্রথম দিনে অপমানগুলোর নেতৃত্ব দিয়েছিল। 2 বছর পর সে এক সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। শুধু পৃষ্ঠতলে নয় বরং মৌলিকভাবে রূপান্তরিত। আর এটা আমাকে আপনার পরীক্ষার আসল প্রকৃতি সম্পর্কে ভাবতে বাধ্য করেছে। সে একটা বিরতি নিল, তার চিন্তাগুলো সাজানোর আগে বলে চল। প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম পরীক্ষাটা ছিল ভালো এবং খারাপ মানুষদের চিহ্নিত করা, যারা থাকার যোগ্য তাদের থেকে যারা চলে যাওয়ার প্রয়োজন তাদের আলাদা করা। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এটা আরও জটিল কিছু ছিল। এটা ছিল এক সংকট বিন্দু তৈরি করা, এক মুখোমুখি হওয়ার মুহূর্ত যা এত প্রভাবশালী যে মানুষদের নিজেদের সত্যিকারের রূপে দেখতে বাধ্য করবে। আর কারো জন্য, মিহিরের মতো, সেই মুখোমুখি হওয়া শেষ পর্যন্ত খাঁটি রূপান্তরের এক অনুঘটক হয়ে উঠল। রোহান পৃষ্ঠা পর পৃষ্ঠা লিখল, গত 2 বছর, শেখা শিক্ষা, মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো নিয়ে ভাবল। সে সেই কর্মচারীদের সম্পর্কে লিখল যাদের জীবন রূপান্তরিত হয়েছিল, সফল হওয়া এবং ব্যর্থ হওয়া কর্মসূচিগুলো সম্পর্কে, তার নিজের ধ্রুবক সন্দেহ এবং ভাই সম্পর্কে। আমি এখনও কখনো নিজেকে এক প্রতারক মনে করি, সে কাগজে স্বীকার করল। আমি এখনও মাঝরাতে ব্যর্থ হওয়ার ভয়ে জেগে উঠি, আপনি আমার উপর যে বিশ্বাস রেখেছেন তার যোগ্য না হওয়ার ভয়ে। কিন্তু তারপর আমি ফলার মতো গল্পগুলোর কথা ভাবি, সেই এক মা যে এখন তার সন্তানদের এমন সুযোগ দিতে পারে যা সে কখনো পায়নি। অথবা কিয়া, সেই ইন্টার্ন যে এখন জুনিয়র ম্যানেজার কারণ কেউ অবশেষে তার সম্ভাবনাকে স্বীকার করেছে। অথবা এমনকি মিহির, যে আপনার পরীক্ষার দ্বারা সৃষ্ট ক্ষতির মাধ্যমে মুক্তি খুঁজে পেয়েছে। সে চিঠিটা যেমন সবসময় শেষ করত, কৃতজ্ঞতা এবং আশুতোষের সমর্থন করা মূল্যবোধগুলোকে সম্মান করার এক নতুন প্রতিজ্ঞার সাথে শেষ করল। তারপর সাবধানে চিঠিটা এক ফোল্ডারে রাখল, গত 2 বছরে লেখা অন্য সব চিঠির সাথে, তার অসাধারণ যাত্রার এক অন্তরঙ্গ ডায়েরি। মিহিরের দর্শনের 1 মাস পর, টেকভিশন এন্টারপ্রাইজ রূপান্তরের 2য় বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল।
রোহান প্রথমে এক বড় উদযাপনের ধারণার বিরোধিতা করেছিল, আত্মঅভিনন্দনের মতো মনে হওয়া যে কোনো কিছুতে অস্বস্তি বোধ করছিল। কিন্তু জুই তাকে রাজি করাল যে কর্মচারীরা একসাথে যা অর্জন করেছে তা স্বীকার করার এক মুহূর্তের যোগ্য। অনুষ্ঠানটি কলকাতার কেন্দ্রে এক বড় ভাড়া করা হলে অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ কর্পোরেট পার্টির বিপরীতে আসনে কোনো শ্রেণীবিন্যাস ছিল না, কোনো ভিআইপি টেবিল ছিল না। এক্সিকিউটিভ, ম্যানেজার এবং অপারেশনাল কর্মচারীরা অবাধে মিশেছিল, সহজ কিন্তু সুস্বাদু খাবার ভাগ করে নিচ্ছিল, হাসছিল এবং জেনুইনলি উদযাপন করছিল। এক খাঁটি সম্প্রদায়ের পরিবেশ ছিল যা কর্পোরেট অনুষ্ঠানগুলো খুব কমই ধারণ করতে পারে। রোহান এক কোণ থেকে সবকিছু দেখছিল, ফলাকে তার সন্তানদের সাথে নাচতে দেখে, কিয়াকে অনিমেষের সাথে উত্তেজিতভাবে কথা বলতে দেখে, সব বিভাগের কর্মচারীদের কঠোর শ্রেণীবিন্যাস দ্বারা সৃষ্ট কৃত্রিম বাধা ছাড়াই ইনভ্যাক্ট করতে দেখে তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। এটা ছিল আশুতোষের স্বপ্ন বাস্তবায়িত, সে ভাবল। শুধু এক লাভজনক কোম্পানি নয়, বরং এক সম্প্রদায় যেখানে মানুষরা মূল্যবান। জুই তার কাছে এল, দুটো জুসের গ্লাস নিয়ে। তোমার কোণে দাঁড়িয়ে দেখা বন্ধ করতে হবে। তুমিও এর একটা অংশ, জানো? আমি জানি, রোহান উত্তর দিল, গ্লাসটা গ্রহণ করে। কিন্তু কখনো কখনো শুধু শোষণ করা ভালো লাগে, জানো? আমরা যা তৈরি করেছি তার পুরো ছবিটা দেখা। আমরা সবাই মিলে যা তৈরি করেছি। তখনই অনিমেষ হলের মাঝখানে ছোট মঞ্চে উঠল, মনোযোগ চেয়ে। কোলাহল ধীরে ধীরে কমে এল যতক্ষণ না সবাই তার দিকে তাকিয়েছিল। সবাইকে শুভ সন্ধ্যা। আমি জানি আমরা আজ রাতের জন্য কোনো আনুষ্ঠানিক বক্তৃতার পরিকল্পনা করিনি, কিন্তু আমার কিছু ভাগ করে নেওয়ার আছে। এমন কিছু যা আমার মনে হয় সবার শোনা উচিত। রোহান এক উদ্বেগের ঝলক অনুভব করল। সে কোনো বক্তৃতা প্রস্তুত করেনি এবং মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া এড়াতে আশা করেছিল। কিন্তু অনিমেষ সরাসরি তার দিকে এমন এক অভিব্যক্তিতে তাকিয়েছিল যা কৃতজ্ঞতা এবং দৃঢ়সংকল্পের মিশ্রণ ছিল। 2 বছর আগে অনিমেষ বলে চল, আমি এমন এক ব্যবস্থার সহযোগী ছিলাম যা মানুষদের বাতিলযোগ্য সম্পদ হিসেবে ব্যবহার করত। আমি অন্যায় দেখেছি আর চুপ থেকেছি। আমি নিষ্ঠুরতা প্রত্যক্ষ করেছি আর কিছুই করিনি। আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এভাবেই দুনিয়া চলে, যে কোনো বিকল্প নেই। আর তারপর 14 বছরের এক ছেলে এক বোর্ডের ঘরে ঢুকল আর সবকিছু পাল্টে দিল। ভিড এখন সম্পূর্ণ নীরব ছিল, প্রত্যেক ব্যক্তি অনিমেষের কথায় মগ্ন। রোহান অসাধারণ পরিস্থিতির মাধ্যমে এই কোম্পানির মালিক হয়েছে। কিন্তু সে সহজেই ঐতিহ্যবাহী পথ অনুসরণ করতে পারত, স্থিতি বজায় রাখতে পারত, ঢেউ না তুলে বিশেষাধিকারগুলো উপভোগ করতে পারত। পরিবর্তে সে কঠিন পথ বেছে নিল। অস্বস্তিকর সত্যের মুখোমুখি হওয়ার পথ, এমন পরিবর্তন বাস্তবায়ন করার পথ যা অনেকেই, আমিও সহ, সন্দেহ করতাম যে কাজ করবে। অনিমেষ একটা বিরতি নিল, তার কণ্ঠস্বর আরও আবেগপ্রবণ হয়ে উঠল। আর এই প্রক্রিয়ায় সে শুধু এই কোম্পানিকে রূপান্তরিত করেনি, সে আমাকে রূপান্তরিত করেছে। আমাকে মুখোমুখি হতে বাধ্য করেছে আমি কি হয়ে উঠেছিলাম, বছরের পর বছর ধরে যুক্তিসঙ্গতকরণ এবং নৈতিক আপসের নিচে চাপা পড়া মূল্যবোধগুলো পুনরায় আবিষ্কার করতে। আজ আমি বাড়ি গিয়ে লজ্জা ছাড়াই আয়নায় তাকাতে পারি। আমি আমার পরিবারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি এটা জেনে যে আমি সেই ব্যক্তি হয়ে উঠছি যা আমার সবসময় হওয়া উচিত ছিল। আর এটা এমন এক উপহার যার জন্য আমি কখনোই যথেষ্ট ধন্যবাদ জানাতে পারব না। করতালি শুরু হল, প্রথমে মৃদু কিন্তু তীব্রতায় বাড়তে থাকল। অনিমেষ রোহানকে মঞ্চে ওঠার জন্য ইশারা করল। রোহান দ্বিধা করল, কিন্তু জুই তাকে মৃদুভাবে সামনে ঠেলে দিল। সে করতালি দিয়ে মঞ্চে হেঁটে গেল, শত শত চোখের উষ্ণতা নিজের উপর অনুভব করে। যখন করতালি অবশেষে কমে এল, রোহান মুখের ভিড়ের দিকে তাকাল। প্রত্যেকটি মুখ এক গল্প, এক জীবন প্রতিনিধিত্ব করছিল যা তাদের একসাথে করা রূপান্তরের দ্বারা কোনো না কোনোভাবে স্পর্শিত হয়েছিল। আমি কোনো বক্তৃতা প্রস্তুত করিনি, সে শুরু করল, তার কণ্ঠস্বর একটু অনিশ্চিত কিন্তু আন্তরিক। কারণ সত্যি বলতে, আমি জানি না আমার কাছে গত 2 বছর যা মানে রেখেছে তা প্রকাশ করার মতো উপযুক্ত শব্দ আছে কিনা। সে গভীরভাবে শ্বাস নিল, তার চিন্তাগুলো সাজিয়ে। যখন আমি 2 বছর আগে সেই বোর্ডের ঘরে ঢুকেছিলাম, আমি আতঙ্কিত ছিলাম। শুধু সাধারণ নার্ভাসনেস নয়, বরং ব্যর্থ হওয়ার। শ্রী আশুতোষ আমার উপর যে বিশ্বাস রেখেছিলেন তার যোগ্য না হওয়ার সত্যিকারের ভয়। আর জানেন কি? সেই ভয়টা কখনো পুরোপুরি যায়নি। আমি এখনও কিছু রাতে আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে করতে জেগে উঠি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যে দায়িত্ব আমি বহন করি তা নিয়ে ভীত। ভিড়ের বেশ কিছু মানুষ মাথা নাড়ল, তার কথার দুর্বলতার সাথে সংযোগ স্থাপন করে। কিন্তু তারপর আমি চারপাশে তাকাই আর কি আমরা একসাথে কি তৈরি করেছি। আমি ফলাকে দেখি যে তার সন্তানদের এমন সুযোগ দিতে পেরেছে যা সে কখনো পায়নি।
আমি কিয়াকে দেখি যে তার সম্ভাবনা আবিষ্কার করেছে কারণ কেউ অবশেষে মনোযোগ দিয়েছে। আমি জুইকে দেখি যে সহকারী থেকে পরিচালক হয়েছে কারণ যোগ্যতা এবং চরিত্র অবশেষে রাজনৈতিক খেলার চেয়ে বেশি মূল্যবান হয়েছে। আমি অনিমেষকে দেখি যে মুক্তি এবং নতুন করে উদ্দেশ্য খুঁজে পেয়েছে। রোহান একটা বিরতি নীল, তার কণ্ঠস্বর আরও শক্তিশালী এবং আবেগপ্রবণ হয়ে উঠল। আর আমি বুঝতে পারি যে এটা আমার সম্পর্কে নয়, কখনোই ছিল না। এটা হলো যখন আমরা প্রত্যেক ব্যক্তির মধ্যে মর্যাদা দেখতে পছন্দ করি, যখন আমরা মর্যাদার চেয়ে চরিত্রকে মূল্য দিই, যখন আমরা স্বীকার করি যে প্রকৃত সাফল্য শুধু লাভে মাপা হয় না বরং আমাদের চারপাশের মানুষদের জীবনে আমাদের যে প্রভাব পড়ে তাতে মাপা হয়। সে সরাসরি হলে সামনের মানুষদের দিকে তাকাল, যত বেশি সম্ভব মানুষের সাথে চোখের যোগাযোগ স্থাপন করে। শ্রী আশুতোষ আমাকে এক অসাধারণ সুযোগ দিয়েছিলেন, কিন্তু তিনি আপনাদের প্রত্যেককেও এক সুযোগ দিয়েছিলেন। বড় কিছুর অংশ হওয়ার সুযোগ, প্রমাণ করার যে কোম্পানিগুলো লাভজনক এবং মানবিক, দক্ষ এবং সহানুভূতিশীল, উচ্চাকাঙ্ক্ষী এবং নৈতিক হতে পারে। আর আপনারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আপনারা এই গল্পের আসল নায়ক। অশ্রু এখন অবাধে গড়িয়ে পড়ছিল, শুধু রোহানের মুখে নয় বরং ভিডের ডজন ডজন মুখে। এক সম্মিলিত আবেগ ছিল, এক ভাগ করে নেওয়া উদ্দেশ্যের অনুভূতি যা নিছক কর্পোরেট উদযাপনকে ছাড়িয়ে গিয়েছিল। তাই আমি এক প্রতিজ্ঞা দিয়ে শেষ করতে চাই, রোহান বলে চল। এক প্রতিজ্ঞা যে আমরা আমাদের এখানে নিয়ে আসা মূল্যবোধগুলোকে সম্মান করা চালিয়ে যাব। যে আমরা কখনোই আর্থিক সাফল্যকে আমাদের দূষিত করতে দেব না, যে আমরা কখনোই ভুলব না যে এক স্প্রেডশিটের প্রতিটি সংখ্যার পেছনে এক ব্যক্তি আছে যার স্বপ্ন, ভাই, পরিবার এবং মর্যাদা আছে যা শিক্ষিত হওয়ার যোগ্য হল। করতালিতে ফেটে পড়ল, সাধারণ কর্পোরেট অনুষ্ঠানের ভদ্র, বাধ্যতামূলক করতালি নয়, বরং এমন মানুষদের খাঁটি এবং উৎসাহী করতালি যারা সত্যিই যা উদযাপন করছিল তাতে বিশ্বাস করত। রোহান মঞ্চ থেকে নেমে এল, একের পর এক মানুষের দ্বারা আলিঙ্গিত হল, প্রত্যেকজন সংক্ষেপে ভাগ করে নীল রূপান্তরটা তাদের জন্য কি মানে রেখেছিল। অনুষ্ঠানের পরবর্তী সপ্তাহগুলোতে রোহানকে এক আন্তর্জাতিক ব্যবসায়িক প্রকাশনা যোগাযোগ করল, টেকভিশন নিয়ে এক ডকুমেন্টারি করতে চেয়ে। তার নেতৃত্ব দলের সাথে আলোচনার পর সে রাজি হল, এই শর্তে যে ফোকাসটা কর্মচারীদের এবং তাদের গল্পের উপর থাকবে, তার ব্যক্তিগতভাবে নয়। ডকুমেন্টারিটি যখন 6 মাস পরে মুক্তি পেল তখন ভাইরাল হয়ে গেল। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ খাঁটি রূপান্তরের গল্প দেখল, এক কোম্পানির গল্প যা প্রমাণ করল যে নৈতিক নীতি এবং ব্যবসায়িক সাফল্য পরস্পর বিরোধী নয়। ডজন ডজন দেশের কোম্পানিগুলো টেকভিশনের মডেল দ্বারা অনুপ্রাণিত কর্মসূচি বাস্তবায়ন করতে শুরু করল। রোহান এখন 17 বছর বয়সী এবং এক নমনীয় বিশ্ববিদ্যালয় কর্মসূচির মাধ্যমে ম্যানেজমেন্ট পড়ছে যা তার ব্যবসায়িক দায়িত্বগুলোকে সামঞ্জস্য করে। প্রতিনিয়ত পরামর্শ, বক্তৃতা এবং উপদেষ্টা বোর্ডের জন্য আমন্ত্রণ পেত। সে বেছে বেছে গ্রহণ করত, সবসময় টেকভিশন এবং তার পরিবারের প্রতি তার প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিত। এক রাতে, যখন সে বৃত্তির কর্মসূচিটি শুধু কর্মচারীদের সন্তানদের নয় বরং শহরের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের তরুণদের অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত করার প্রস্তাবনা পর্যালোচনা করছিল, রোহান তার করা অসাধারণ যাত্রা নিয়ে ভাবল। সে আশুতোষের কথা ভাবল, সেই মানুষটার কথা যিনি সম্ভাবনা দেখেছিলেন যেখানে আর কেউ দেখেনি, যিনি এক চরিত্রের পরীক্ষার উপর সবকিছু ঝুঁকি নিয়েছিলেন যা সহজেই ব্যর্থ হতে পারত। সে কলম আর কাগজ নীল এবং আরও একটা না পাঠানো চিঠি শুরু করল। শ্রী আশুতোষ, সে লিখল, যদি আপনি দেখতে পারতেন টেকভিশন কি হয়ে উঠেছে, আমার মনে হয় আপনি গর্বিত হতেন। শুধু সংখ্যাগুলোর জন্য নয়, যদিও সেগুলোও চিত্তাকর্ষক, কিন্তু এই সত্যের জন্য যে আমরা এমন কিছু তৈরি করেছি যা লাভকে ছাড়িয়ে যায়। আমরা এক সম্প্রদায়, এক পেশাদার পরিবার তৈরি করেছি যেখানে প্রত্যেক ব্যক্তি অনুভব করে যে সে অন্তর্গত, যে সে গুরুত্বপূর্ণ, যে তার মূল্য আছে। সে একটা বিরতি নীল, সঠিক শব্দগুলো ভেবে। আপনি আমাকে সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন যা এত অল্প বয়সী কেউ কখনো পেয়েছে। আর কিছুদিন এখনও আমি এর দ্বারা অভিভূত বোধ করি। কিন্তু তারপর আমি মনে করি আপনি আমাকে কেন বেছে নিয়েছিলেন। কারণ আমার কাছে সব উত্তর ছিল না, বরং কারণ আমি সঠিক প্রশ্নগুলো করতাম। কারণ আমি প্রযুক্তিগতভাবে সবচেয়ে যোগ্য ছিলাম না, বরং কারণ আমি বুঝতাম যে মানবীয় মর্যাদা আলোচনাযোগ্য নয়। আর আমি প্রতিদিন সেই বিশ্বাসকে সম্মান করার চেষ্টা করি। রোহান চিঠিটা শেষ করল, সাবধানে অন্য সব চিঠির সাথে রাখল এবং জানালার বাইরে আলোকিত শহরের দিকে তাকাল। সেই মহানগরীতে লক্ষ লক্ষ মানুষ ছিল, প্রত্যেকজনের নিজস্ব সংগ্রাম, স্বপ্ন এবং গল্প। আর সে শিখেছিল যে প্রকৃত নেতৃত্ব ক্ষমতা বা নিয়ন্ত্রণ সম্পর্কে নয়, বরং সেবা করা, উন্নত করা এবং প্রত্যেক ব্যক্তির মধ্যে মৌলিক মানবতাকে স্বীকার করা সম্পর্কে। যাত্রাটা শেষ হওয়ার থেকে অনেক দূরে ছিল।
আরও চ্যালেঞ্জ আসবে, আরও বাধা আসবে, আরও সন্দেহের মুহূর্ত আসবে। কিন্তু রোহান এখন জানত যে সে একা নয়। তার চারপাশে এক সম্প্রদায় ছিল, মানুষরা যারা তার মূল্যবোধ ভাগ করে নিত এবং এক আরও মানবিক, আরও ন্যায্য, আরও মর্যাদাপূর্ণ ব্যবসায়িক জগতের একই দৃষ্টিভঙ্গির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আর হয়তো সে ভাবল, এটাই ছিল আসল শিক্ষা যা আশুতোষ শেখানোর চেষ্টা করেছিলেন। যে প্রকৃত পরিবর্তন উপর থেকে নিচে ডিক্রি এবং নীতির মাধ্যমে আসে না, বরং ভেতর থেকে বাইরে যাপিত মূল্যবোধ, প্রদর্শিত চরিত্র এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদার প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে আসে। পরীক্ষাটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যে রূপান্তরটা এটি শুরু করেছিল তা চিরকাল চলতে থাকবে। গল্পের সমাপ্তি।